এই ভাইয়া, সেক্স কাকে বলে? এটা দিয়ে কি হয় গো? এইদিকে আসো তানহা, কি বলতেছো তুমি? এই শব্দ কোথায় শুনলে? আগে বলো না তুমি। আমাকে একজন বলেছে। কি বলেছে? কার কাছ থেকে শুনেছো তুমি? ভাবি বলেছে, তোমার কাছ থেকে মানেটা জানতে বলেছে। তুমি যাও, আমি তোমার ভাবিকে বলবো নি। আমাকে বলো না মানেটা। বললাম তো তোমার ভাবিকে বলবো, তুমি স্কুলে যাও। ওকে ভাইয়া, ভাবিকে বলবি কিন্তু। তুমি স্কুলে যাও ড্রাইভার মামার সাথে। এতক্ষণ যার সাথে কথা বললাম আমার একমাত্র বোন তানহা। আম্মু ওকে জন্ম দেওয়ার সময় মারা গেছে। তারপর থেকে আমার কাছে বড় হয়েছে, খুব ভালোবাসি ওকে। খাওয়া শেষ করে রুমে গেলাম, দেখলাম বৃষ্টি শুয়ে আছে। বৃষ্টি হলো আমার বউয়ের নাম। বিয়েটা 1 মাস আগে হয়েছে। বিয়েতে আমার তেমন কোনো ইচ্ছে ছিল না। কেন ছিল না সেটা পরে জানতে পারবেন। এখন গল্পে ফেরা যাক। তানহাকে কি বলেছে এসব? কই কি বললাম? কিছুই তো বলিনি। মিথ্যে কথা বলো না, তুমি জানোই আমার মিথ্যে সহ্য হয় না। ওকে তুমি কিসের মানে জানতে বলেছো আমার কাছে? সরি, ভুলে গেছে। আমি একটা বই পড়তেছিলাম, সেখানে এই শব্দটা লেখা ছিল। ওটা দেখে মানে জানতে চাইলো, তাই আপনার কাছে পাঠিয়ে দিয়েছি। কি এমন বই পড়ো যেটাতে এরকম শব্দ ব্যবহার করা থাকে? তুমি ভালো করেই জানো আমি তানহাকে খুব ভালোবাসি। আমি চাই না ওকে তুমি এমন কিছু শিক্ষা দাও, এটা ভবিষ্যতে খারাপ প্রভাব ফেলবে। আশা করি কথাগুলো বুঝতে পেরেছো। বুঝতে পেরেছি, আর এরকম হবে না। ব্রেকফাস্ট করেছো? না, এখনো করিনি, ভালো লাগতেছে না। ওহ, যাও তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নাও, সকালে না খেয়ে থাকতে হয় না। আপনাকে এত কেয়ারিং দেখাতে হবে না, আমার যখন ইচ্ছে তখন খাবো। ভুলে যাইয়েন না, আমাদের মধ্যে শুধু নামের স্বামী স্ত্রীর সম্পর্ক, আর 3 মাস হলেই সম্পর্কটা শেষ হয়ে যাবে। আমার আর বৃষ্টির মধ্যে শুধু নামে স্বামী স্ত্রীর সম্পর্ক। এখনো আমাদের মধ্যে স্বামী স্ত্রীর তেমন কোনো বন্ধন তৈরি হয়নি। বিয়েটা এক প্রকার হঠাৎ করেই হয়ে গেছে। এই সবকিছুর জন্য আমার বাবাই দায়ী। আমি কিছুই ভুলিনি, আর এটা কোনো কেয়ারিং না। তোমার জায়গায় যে কোনো মেয়ে থাকলে এই কথা বলতাম। তুমি খাবে কি না সেটা তোমার ইচ্ছে, কিন্তু যতদিন আমার বাড়িতে আছো আমার বাবা আর বোনকে এসব বুঝতে দিও না, খুব কষ্ট পাবে ওরা। সেটা দেখা যাবে। আপনাকে বাবা তার রুমে ডাকছে। ওকে, যাচ্ছি। বাবা রুমে গেলাম, দেখলাম পত্রিকা পড়তেছে। বাবা, আসবো? আসো, তোমাকে তো সেই কখন ডাকছিলাম। ব্রেকফাস্ট করলাম তো, তাই দেরি হয়ে গেছে। কিছু বলবে কি? সামনে তো তোমার মায়ের মৃত্যুবার্ষিকী, তার জন্য কিছু কেনাকাটা করতে হবে। তাই আমি চাচ্ছি আজকে তুমি আর বৌমা এসব কিনে আনো। ওকে বাবা, কিন্তু বৃষ্টিকে নিয়ে গিয়ে কি করব? আমি বললাম তাই নিয়ে যাবে। মেয়েটা আজকে 1 মাস হলো কোথাও বাইর হয়নি। একটু ঘুরে নিয়ে আসো, ভালো লাগবে। ওকে, তোমার যখন ইচ্ছে, কিন্তু ও কি রাজি হবে? হবে না কেন, বলেই দেখো। রুমে আসলাম আবার। বৃষ্টিকে দেখলাম ফোনে কথা বলতেছে, যে কার সাথে যেন হেসে এসে। আমাকে দেখে ফোনটা কেটে দিল। কি হলো, কেটে দিলে কেন? আমি এসে কি সমস্যা করলাম নাকি? না, প্রবলেম হয়নি। কিছু বলবেন কি? বাবা তোমাকে আমার সাথে মার্কেটে যেতে বলেছে। সামনে মায়ের মৃত্যুবার্ষিকী, কিছু কেনাকাটা করতে হবে। যাবে কি তুমি? অবশ্যই যাব। আমি তো এরকম একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। সুযোগ মানে? কোন সুযোগের কথা বলতেছো? হঠাৎ কি বলে ফেললাম? এখন কি বলি? কিসের সুযোগের কথা বলবো? মনে মনে বলল। কি হলো, চুপ করে আছো কেন? বলো, কিসের সুযোগ? কোনো সুযোগই না। অনেকদিন হলো বাড়িতে আছি, ভালো লাগতেছে না। কখন যাবেন? ওহ, যাবনি। তানহা আগে স্কুল থেকে আসুক, ওকে নিয়েই যাই। ওকে। আর কি জন্য নিবেন? ওকে নিলে কি সমস্যা? ও তো অনেকদিন হলো কোথাও বের হয় না, নিয়ে গেলে ওরও ভালো লাগবে। থাক না, অন্য একদিন নিয়ে যান। আজ না হয় আমরাই যাই শুধু। তানহাকে নিয়ে গেলে কাজটা তো আমি সম্পূর্ণ করতে পারবো না। যেভাবেই হোক তানহাকে নিয়ে যাওয়া যাবে না। ওকে নিয়ে গেলে কি সমস্যা আমি বুঝতেছি না। তুমি ওকে পছন্দ করো না নাকি? সেটা না, ও ছোট মানুষ, এত রোদে থাকতে পারবে না।
যান, বাবাও নিতে বলবে না। একটু পর বাবার কাছে ফিরে এলাম, কিন্তু আজব ব্যাপার, বাবা নিতে বারণ করলো। আমার কেন জানি মনে হয় এরা কেউই তানহাকে দেখতে পারে না। কিছুক্ষণ পর আমি আর বৃষ্টি বের হলাম গাড়ি নিয়ে। কেমন লাগছে তোমার? সে কেমন লাগবে বুঝলাম না। আজই প্রথম আমার সাথে কোথাও ঘুরতে যাচ্ছ, বিয়ের পর তো কোথাও যাওনি আমার সাথে, তাই বললাম আর কি। ও, এখন ভালো লাগতেছে না, তবে একটু পরে ভালো লাগবে আশা করি, কারণ আমার কাজটা আজকেই সম্পূর্ণ হয়ে যাবে। কিসের কাজ? কি বলতে চাচ্ছ ভালো করে বলো তো। আপনার এত কিছু শুনতে হবে না, তবে একটা কথা কি জানেন, আপনার ভাগ্যটা না খুব খারাপ। বৃষ্টির কথা শুনে হালকা একটু হাসলাম। ঠিকই বলেছ, আমার ভাগ্য সত্যি খারাপ। আগে স্বপ্ন দেখতাম বিয়ের পর বউকে নিয়ে, মানে তানহাকে নিয়ে অনেক আনন্দ করব, মজা করব, কিন্তু সেটা তো আর হলো না। আপনাকে আমি মেনে নিতে পারছি না। এটার অনেক কারণ আছে, তবে আমার মনে হয় কারণটা অজানাই থেকে যাবে। অজানা থাকবে কেন? তুমি যদি ইচ্ছা করো বলতে পারো, আমি কিছুই মনে করব না। কিছু কথা না হয় অজানাই থাক, যদি কখনো সময় হয় তাহলে বলবো। তবে আমার যেন বারবার মনে হচ্ছে আমাদের আর সেই সময় আসবে না। কি বলো এসব পাগলের মতো? আচ্ছা, আমরা তো স্বামী স্ত্রী হতে পারিনি, তাহলে বন্ধু তো হতে পারি, তাই না? বৃষ্টির কথা শুনে জোরে হাসলো। এত জোরে কখনো হাসতে দেখিনি ওকে। এটা দেখতে খুবই সুন্দর, তবে ওর চেহারার মধ্যে একটা রহস্য আছে, সেই রহস্যটা আমি এখনো খুঁজে পাইনি। কি হলো, হাসতেছো কেন? ভুল কিছু বললাম কি? ভুল কিছু বলিনি, তবে আমি আপনাকে যতই দেখতেছি ততই অবাক হচ্ছি। একটা কথা বলে শুনেন, আমার আর আপনার সম্পর্কটা পুরোই সাজানো। আমার মনে হয় যেভাবে আছে সেভাবেই ভালো হয়। তোমার কাছে সম্পর্কটা সাজানো হতে পারে, কিন্তু আমি সম্পর্কটাকে বাস্তবে রূপ দিতে চেয়েছিলাম, কিন্তু সময় ব্যবধানে সেটা আর হয়ে উঠলো না। বৃষ্টি কিছু বলল না, কিছুক্ষণ চুপ থাকার পর আবার বলল, একটা কথা বলি, বলো। আগে আপনি কি করতেন? মানে বলতে চাচ্ছি তানহা জন্ম নেওয়ার আগে। কি করব? কিছুই করতাম না। বাবার অনেক অর্থ থাকায় কাজ করার কোনো প্রয়োজন পড়েনি, বাড়িতেই থাকতাম সব সময়। ও, সত্যি বলছেন তো? কেন, তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? না, আপনার কথা সত্যি হবে হয়তো। মিথ্যে বলতে যাবেন কেন? একটু তাড়াতাড়ি চলেন, আমার একটা কাজ আছে। ওকে, কাজটা কি জানতে পারি? সবকিছু এত জানতে চান কেন? এই কৌতূহলের জন্যই কিন্তু। আর বললো না, কি বলো? চলেন তো, দেরি হয়ে যাচ্ছে। কিছু না বলে গাড়ি চালাতে লাগলাম। একটু পর মার্কেটে পৌঁছে গেলাম। কি কি কিনবেন? সবকিছু লিস্ট এনেছেন তো? আনবো না কেন? তোমার জন্য কি কাজ ছিল ওইটাই আগে করি, চলো। না থাক, আগে এই কাজটাই করি, ওটা আমি একাই করতে পারবো। ঠিক আছে, তাহলে কেনাকাটা শুরু করি, চলো। 2 ঘন্টা কেনাকাটা করার পর কেনাকাটা প্রায় শেষের দিকে। আর 2টা জিনিস কিনলে হয়ে যাবে, এমন সময় বৃষ্টি বলল, আপনি একটু দাঁড়ান, আমি বাথরুম থেকে আসি। ওকে যাও, আমি এখানেই দাঁড়াচ্ছি। বৃষ্টি চলে গেল, আমি ওখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু হঠাৎ গোলাগুলি শব্দ শুনতে পেলাম। শপিং মলের মধ্যে গোলাগুলি, বিশ্বাসই হচ্ছে না। সব লোকজন পালাচ্ছে, আমিও পালাতে যাব, তার আগে একটা গুলি এসে আমার শরীরে বিঁধলো, তবে সেটা হাতে, তাই এখনো জ্ঞান আছে। কিছুক্ষণের মধ্যে কয়েকজন পুলিশ চলে আসলো। পুলিশকে দেখে পালিয়ে গেল ওরা। একজন মহিলা পুলিশকে বলে উঠলো, স্যার, আপনি ঠিক আছেন তো? গুলি লাগলে কি কেউ ঠিক থাকে? খুব যন্ত্রণা হচ্ছে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলেন। স্যার, একটু সহ্য করেন, অ্যাম্বুলেন্স চলে এসেছে। তারপর আর আমার জ্ঞান ছিল না। জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। দেখলাম সবাই এসেছে, কিন্তু বৃষ্টি ছাড়া। জ্ঞান ফেরার পর বাবা এগিয়ে আসলো। কি হয়ে গেছিল? জানি না বাবা, দাঁড়িয়েছিলাম, হঠাৎ গোলাগুলি শুরু হয়ে গেল। পুলিশরা না থাকলে তো কিছু হয়ে যেত, ভাবাই যাচ্ছে না। তুমি যে বেঁচে আছো এতে অনেক খুশি আমরা, কিন্তু বৌমা কোথায়? ওকে তো একবারও দেখলাম না। আমি জানি না কোথায়, তখন বাথরুমে গিয়েছিল, তারপরে গোলাগুলি শুরু হয়ে গেল, পরে আর ওকে দেখিনি। ও আচ্ছা, আমি দেখতেছি, তুমি রেস্ট নাও।
বাবার সাথে কথা বলতে বলতে তানহার কথা ভুলে গিয়েছিলাম। খেয়াল করে দেখলাম চুপ করে দাঁড়িয়ে আছে আমার দিকে। তুমি ওখানে কেন? এদিকে আসো আমার কাছে। দূরে এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। খুব ভালোবাসে আমাকে, ওর জন্য আমার জীবনে পরিবর্তন এসেছে। ভাইয়া, তোমার কি হয়েছে? তোমার হাতে ওটা কি? কিছু না আপু, এমনি একটু কেটে গিয়েছিল, কিছু হয়নি আমার। তা না, কিছু না বলে বুকের মধ্যে চুপটি করে শুয়ে থাকলো। অন্যদিকে সামান্য একটা কাজ দিলাম, সেটাও ঠিক মতন করতে পারতেছ না। সামান্য একজন ছেলেকে মারতে এতদিন সময় নিচ্ছ, তাও মারতে পারলে না আজকে। তুমি কিন্তু ভালো করেই জানো আমি বারবার সুযোগ দিই না কাউকে। সরি স্যার, আমি খুব চেষ্টা করেছিলাম, কিন্তু ওই শালা পুলিশ না আসলে আজকে এই কাজটা সম্পূর্ণ হয়ে যেত। আর কয়েকটা দিন সময় দেন প্লিজ। তোমাকে আর 15 দিন সময় দিলাম, এই সময়টাই কিন্তু লাস্ট। মনে রেখো, এইবার না করতে পারলে কিন্তু কি হবে তুমি বুঝতেই পারতেছো। স্যার, ওকে, এখন তাহলে হাসপাতালে যাও, কেউ যাতে বুঝতে না পারে সেইভাবে অভিনয়টা করো। একটু পর বৃষ্টি হাসপাতালে আসলো। ওকে দেখে আমার অনেকটা আপসেট লাগছিল। আমাকে দেখে কান্না করতে লাগলো। কাঁদতেছো কেন? আর কোথায় ছিলে তুমি? ঠিক আছে তো? আমার কিছু হয়নি, আপনি ঠিক আছেন তো? আমার জন্য সবকিছু হয়েছে, আমি দায়ী তার জন্য। আরে কি বলতেছো এসব? তোমার কেন দোষ হতে যাবে? তোমার যে কিছু হয়নি এতেই আমি খুশি। বাবা কোথায়? ওনাকে তো দেখছি না। বাবা তো তোমাকে খুঁজতে গেল, দেখা হয়নি তোমার সাথে? না তো, কই দেখলাম না তো কোথাও। কিছুক্ষণ পর ডাক্তার আসলো। মিস্টার আদনান, আপনি এখন ঠিক আছেন, ইচ্ছা করলে এবার যেতে পারেন। ডাক্তার, আমিও বাড়ি যেতে চাচ্ছি, আপনি সব ব্যবস্থা করুন। ঘন্টা খানেকের মধ্যে বাড়িতে চলে এলাম। আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলো। বৃষ্টি আমাকে ধরে রুমে নিয়ে আসলো। আপনি শুয়ে থাকুন, আমি খাবার নিয়ে আসি। ওকে যাও, খুব খিদে লেগেছে। আর তানহাকে আমার রুমে পাঠিয়ে দিয়ে একটু। তানহা আসলো। ওর মনটা খুব খারাপ হয়ে গেছে, একটু হাসতেছে না। এদিকে এসো। ওরকম করে আছো কেন? কিছু হয়েছে তোমার? না, কিছুই হয়নি। আমার ভালো লাগে না, কেউ আমার সাথে কথা বলে না। কয়দিন হলো তুমিও বলো না। আমি কি করেছি? কাঁদো কেন? কই কথা বলি না, সবসময় তো কথা বলি। তোমার বাবা আর ভাবে কথা বলে না? বলে, তবে সবসময় বলে না। আমার ভালো লাগে না একা একা। ও আচ্ছা, আমি বলে দিবনি, এখন কথা বলবে। কিন্তু এখন কিন্তু মন খারাপ করে থাকবে না তাহলে? এখন তাহলে একটু হাসো। ওকে, এখন পড়তে বসো যাও। তাই কিছুক্ষণ পর বৃষ্টি আসলো হাতে খাবার নিয়ে। নেন, হা করেন, আজকে আমি খাইয়ে দেই। তোমাকে কষ্ট করতে হবে না, আমি খেয়ে নিব। কিভাবে খাবেন শুনি? আপনার ডান হাতেই তো গুলি লাগছে, বেশি কথা না বলে হা করেন। আর কিছু বলতে পারলাম না। আজ 1 মাস পর প্রথম বউয়ের হাতে খাবার খেলাম, যদিও সেটা রোমান্টিকতা না। সন্ধ্যার দিকে বাবা আসলো, কিন্তু সাথে 2জন পুলিশ। বিষয়টা বুঝতে পারলাম না। মামা, এতক্ষণ কোথায় ছিলে? ঋষি তো কখন বাড়ি চলে এসেছে। আমি একটু পুলিশ স্টেশনে গিয়েছিলাম। এত বড় ঘটনা ঘটলো, হয় নাকি? সেটা বুঝলাম, কিন্তু আপনার সাথে এই 2জন পুলিশ কেন? আমার সাথে থাকবে এরা? বলা তো যায় না কখন কি হয়ে যায়। এইসবের কি দরকার ছিল? হঠাৎই হয়ে গেছে মনে হয়। যাই হোক, আজ থেকে তোমার সাথে এরা থাকবে, এটাই কথা। ওকে, এত করে যখন বলতেছেন থাকুক। ঠিক আছে, তুমি তাহলে এদের সাথে পরিচয় হয়ে নাও। আমি রুমে গেলাম। 2জনের সাথে পরিচয় হয়ে নিলাম। 2জনকে আমি আগে থেকে চিনতাম। তোমরা তাহলে বাইরে যাও, আর কোনো কিছু দরকার হলে বলো। ওকে স্যার, আর কোনো সমস্যা হলে সাথে সাথে ডাক দিবেন। কিন্তু বড় স্যার তো অনেক টেনশনে আছে, আপনাকে নাকি
অনেক আগে থেকেই মারার প্ল্যান করা হচ্ছে। আচ্ছা তোমরা যাও, আমি বড় স্যারের সাথে কথা বলে নিব। ওরা বাইরে চলে গেল, কিন্তু ওরা যা বললো কথাগুলো শুনে সত্যি টেনশন হচ্ছে। আমাকে কে মারতে চাইবে, আর কেন বা মারতে চাইবে, কিছু তো মাথায় আসতেছে না। হঠাৎ বৃষ্টি রুমে চলে আসলো। কি ভাবতেছে না তো? কই কিছু না তো, কোথায় ছিল এতক্ষণ? বাবা তানহাকে খাবার খাইয়ে আসলাম। ও, তানহাকে ঘুম পাড়িয়ে রেখেছো কি? না, বাবার সাথে গল্প করতেছে, তো পরে ঘুমাবে। ওকে, তুমি খেয়েছো তো? আমিও খেয়েছি। আচ্ছা, বাইরে দুইজন পুলিশকে দেখলাম, ওরা কি জন্য এসেছে? বাবা এনেছে ওদের, আজ থেকে ওরা নাকি আমাকে পাহারা দিবে। ও, এসবের কি দরকার ছিল? আমি তো বাবাকে সেটাই বললাম, কিন্তু শুনলো না তো। আচ্ছা বাদ দেন, ঘুমিয়ে পড়ুন আপনি। সারাদিন অনেক কষ্ট হয়েছে আপনার। আমি খাটে ঘুমালাম, তুমি কোথায় ঘুমাবে? কেন, সোফায়? প্রতিদিন তো আপনি সোফায় থাকেন, আজকে না হয় আমি থাকি। যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে খাটেই শুতে পারো। কিছুই বললো না, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাইরে চলে গেল। এই ফাঁকে বড় স্যারের সাথে কিছু কথা বলে নিলাম। একটু পর আবার বৃষ্টি আসলো, এসে চুপ করে খাটে শুয়ে পড়লো। তানহা কি ঘুমাইছে? ঘুমান এখন, সকালে কথা হবে। কেন, কথা বলতে তোমার ভালো লাগতেছে না? না সেটা না, আপনি এমনিতেই অনেক ক্লান্ত তো। তোমাকে কি বলবো, আমি ক্লান্ত, সারা রাত জেগে থাকতে পারবো। তাই নাকি? থাকেন তাহলে, আমি ঘুমিয়ে পড়লাম, আমার অনেক ঘুম পাচ্ছে। সত্যি ঘুম পাচ্ছে। আচ্ছা একটা কথা বলি তোমাকে। বলেন। তুমি কি কাউকে ভালোবাসো? মানে বলতে চাচ্ছি, আমার সাথে বিয়ে হওয়ার আগে তোমার কি কোনো রিলেশন ছিল? কথাটা শুনে আর কিছু বললো না। অনেকক্ষণ চুপ থাকার পর আমি বললাম, কি হলো, মন খারাপ করলে নাকি? ভয় নেই, আমাকে বলতে পারো। না, আমার কোনো রিলেশন ছিল না, আমার ওসব করতে ভালো লাগে না। তাহলে আমাকে কি তোমার পছন্দ না? সেটা জানি না। বাই, গুড নাইট, ঘুমিয়ে পড়ুন। ওকে বাই, গুড নাইট। কোনো কিছু দরকার হলে বলেন কিন্তু। ওকে। তারপর দুজনে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে কারো গলার শব্দে জেগে উঠলাম, তবে কণ্ঠটা ছেলে মানুষের মনে হলো। পাশে তাকিয়ে দেখি বৃষ্টিও নেই। তাড়াতাড়ি বাইরে চলে গেলাম, কিন্তু বাইরে গিয়েও কাউকে দেখতে পেলাম না। পুলিশকে দেখলাম জেগে আছে, কিন্তু বৃষ্টি কোথায় গেল তাহলে? অনেকক্ষণ খুঁজেও পেলাম না। আবার রুমে চলে আসলাম, কিন্তু রুমে এসে অবাক হয়ে গেলাম। দেখলাম বৃষ্টি শুয়ে আছে। কোথায় গিয়েছিলে? বাথরুমে গিয়েছিলাম। কেন, কি হয়েছে? না কিছু হয়নি, ঘুমিয়ে পড়ো। আপনিও ঘুমান। উফ, আর একটু হলেই ধরা পড়ে যেতাম, আসার সময় পেল না। এই রাতেও কি দেখা করতে হবে? যদি ধরা পড়ে যেতাম কি হতো তাহলে? সকালে আগে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখলাম বৃষ্টি আমার বুকের উপর শুয়ে আছে। ওকে দেখতে একদম শিশু বাচ্চাদের মতো লাগছে। মন চাইছে ওর অগোছালো চুলগুলো হাত দিয়ে সরিয়ে দেই। যা বাবার তাই কাজ, চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিতে গেলাম, কিন্তু আমার হাতের ছোঁয়ায় ঘুমটা ভেঙে গেল বৃষ্টি। আমার বুকের উপর থাকায় মনে হয় একটু লজ্জা পেয়েছে। মুচকি মুচকি হেসে ওয়াশরুমে চলে গেল। আমি শুয়ে থাকলাম। একটু পর বৃষ্টি বাইরে আসলো। যান, ফ্রেশ হয়ে আসেন, আমি বাইরে গিয়ে খাবার বানাচ্ছি। ওকে, তানহাকে একটু ঘুম থেকে জাগিয়ে দিও। ঠিক আছে। সকালে ব্রেকফাস্ট করে তানহাকে স্কুলে দিতে গেলাম, কিন্তু স্কুলে যাওয়ার পথে ফারিয়ার সাথে দেখা হয়ে গেল। ওকে দেখে বুকে কেমন যেন ধুকপুকুনি বেড়ে গেল। ফারিয়া হলো আমার এক্স গার্লফ্রেন্ড, তবে আমাদের মধ্যে কোনো রিলেশন ছিল না। আমি ভালোবাসতাম ওকে, কিন্তু ও ভালোবাসতো কিনা জানি না। তবে প্রতিদিন আমার জন্য রাস্তায় অপেক্ষা করত, আমাকে খাবার বানিয়ে খাওয়াতো। এক অজানা শহরে দুজনে দুই রাস্তায় চলে এসেছি। ও আমার মতো ওর ছেলেকে স্কুলে দিতে এসেছে। তানহা তুমি ক্লাসে যাও, আর ছুটির সময় নিয়ে যাবো এসে। ওকে ভাইয়া, আমি তাহলে যাই।
ধীরে ধীরে ফারিয়ার দিকে এগোতে লাগলাম। আমি ওর দিকে যাচ্ছি, হয়তো এটা ও বুঝতে পেরেছে। ও ছেলেকেও ক্লাসে পাঠিয়ে দিল। তুমি ফারিয়া না? আমি ফারিয়া। কেন, চিনতে পারতেছে না নাকি আমাকে? চিনব না কেন? এত স্মৃতি কি সহজে মুছে ফেলা যাবে? কোন স্মৃতি? আমাদের মধ্যে কি কোনো স্মৃতি ছিল, নাকি সবটাই অভিনয় ছিল? সেটা হয়তো জানি না, তবে তোমাকে খুব মিস করতাম। তোমার শাসনগুলো না খুব মিস করতাম। কখনো ভাবিনি আমাদের মধ্যে এতটা দূরত্ব সৃষ্টি হবে। কেন পুরনো কথা বলতেছেন? এসব বলে কি কোনো লাভ আছে? এখন আপনি আপনার মতো আর আমি আমার মতো। সেটা তো জানি। যাই হোক, স্বামী সংসার নিয়ে কেমন কাটছে দিন? অনেক সুখী আছে আমার স্বামী, কিন্তু তোমার মতো প্রতারক না। সামান্য কিছু টাকার জন্য। প্লিজ ওই কথা বলো না। সেদিন আমার কোনো দোষ ছিল না। আমি তো আপনাকে দোষ দিচ্ছি না। শুনলাম বিয়ে করেছেন নাকি? বিয়ে করেছি। কোথায় থেকে শুনলে? এসব কথা এমনিতে শোনা যায়। এত বড় মানুষ আপনি, আপনার কথা তো সবার মুখে মুখেই শোনা যায়। তাই নাকি? আচ্ছা, তোমার হাজবেন্ড কি করে? কথাটা শুনে নিমেষে ফারিয়ার মুখটা কালো হয়ে গেল। কি হলো? ভুল কিছু কি বললাম? না না, আপনি ভুল বলেননি। আজ 1 বছর হলো আমার স্বামী মারা গেছে। কথাটা শুনে মাথায় আকাশ ভেঙে পড়লো। এর সাথে এরকম হওয়া লাগলো? মেয়েটা ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে বড় হয়েছে। ওহ সরি, কিভাবে মারা গেছে? সেটা আমি জানি না, লাশটা খুঁজে পর্যন্ত পাইনি। কি বলো? এত কিছু হয়ে গেছে আর আমি একটা কথাও জানি না? একবার তো জানাতে পারতে। জানানোর সময় হয়নি। তাছাড়া আপনাকে জানিয়ে কি লাভ হতো? আমার স্বামীকে কি আমি ফিরে পেতাম? তা হয়তো পেতে না, কিন্তু মৃত্যুর কারণটা তো জানা যেত। আমি আর ওসব জানতে চাই না। অনেক কষ্টে নিজেকে মানিয়ে নিয়েছি। এসব মনে করে আর নিজেকে কষ্ট দিতে চাই না। আচ্ছা, যদি কিছু না মনে করো একটা কথা বলি। বলেন। আমাকে তোমার বাসায় একটু নিয়ে যাবে? কিছুক্ষণ চুপ থাকার পর বলল, চলেন, কিন্তু আপনার হাতে ব্যান্ডেজ কেন? ওহ আর বলো না, কালকে হঠাৎ কে যেন গুলি করেছিল, অল্পের জন্য বেঁচে গেছি। এখনো আগের মতোই আছেন, একটুও বদলাননি না? আরে না, আমি আর সেই আগের আদনান নেই। আগের আদনান আর এখনকার আদনানের মধ্যে অনেক পার্থক্য। সেটা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা চলেন তাহলে, যাওয়া যাক। চলো। তারপর ফারিয়ার সাথে ওর বাড়িতে গেলাম। বাড়িটা খুব একটা বড় না, 2টা রুম। ভেতরে গিয়ে বসলাম। ফারিয়া কোথায় যেন গেল। একটু পর হাতে চা নিয়ে আসলো। এই নেন, চা খান। দাও। তোমার হাতের চা অনেকদিন হলো খাই না। চায়ের কাপে চুমুক দিলাম। সে আগের মতোই চায়ের স্বাদটা রয়েছে, একটুও পাল্টায়নি। চাটা কেমন লাগলো? সে আগের মতোই, একটুও বদলায়নি। কিন্তু মানুষ কত বদলে গেছে, তাই না? আবার এইসব কথা বলতেছো? আচ্ছা আজ তাহলে আসি, অন্য একদিন আসবো আবার। ওকে, এরপর ভাবিকে নিয়ে আসবেন কিন্তু। ফারিয়ার বাড়ি থেকে চলে আসলাম। আজকে ফারিয়াকে দেখে খুব খারাপ লাগছে। আজ ওর সাথে আমার থাকার কথা ছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল, সবকিছু অজানাই রয়ে গেল এখনো। বাড়িতে চলে আসলাম, দেখলাম বেশি টেলিভিশন দেখতেছে। আমাকে দেখে এগিয়ে আসলো আমার দিকে। কোথায় ছিলেন এতক্ষণ? বাইরে যে রোদ, এমনিতেই অসুস্থ মানুষ। তানহাকে নামিয়ে দিয়ে একটা বন্ধুর বাড়ি গিয়েছিলাম, তাই দেরি হয়েছে। আজকে যেটা হলো, আপনি অসুস্থ না, এখন কি বাইরে ঘোরাফেরা করা উচিত আপনার? আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে, আর এরকম হবে না। পুলিশ কোথায়? ওদের তো দেখতেছি না। থানায় গেছে, বড় স্যার নাকি ডাকছে ওদের। ও কই, আমাকে তো কিছু বলে গেল না।
আপনি তো ছিলেন না, তাই আমাকে বলে গেছে। ঠিক আছে, যখন আসে তখন আমার কাছে পাঠিয়ে দিও। আমি রুমে গেলাম। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। এখন হাতের ব্যান্ডেজটা খুলে নিয়েছি, তবে এই কয়েকদিন দৃষ্টির মধ্যে অনেক পরিবর্তন এসেছে। ওকে দেখে এখন আমার কেমন জানি সন্দেহ হয়। ও আগের মতো আমার সাথে খারাপ বিহেভ করে না, সবসময় ভালোভাবে কথা বলে। বাবা আমাকে আর আপনাকে বিয়েতে যেতে বলেছে, কি করবেন? কিসের বিয়ে আর কার বিয়ে কিছুই তো জানি না। আপনার খালাতো বোনের বিয়ে। আপনাকে বলেনি বাবা? ও শিট, আমার তো মনেই ছিল না। কাল তো শুক্রবার, কালকেই তো বিয়ে মনে হয়। ঠিক মনে আছে তাহলে আপনার। কি করবেন, যাবেন না? অবশ্যই যাব, না গেলে আমাকে মেরে ফেলবে ও। কতদিন দেখা হয় না ওর সাথে। ঠিক আছে, তাহলে ব্যাগ গুছিয়ে নেই আমি, আর বাবাকেও বলে আসি। আর তানহাকেও রেডি হতে বলো। বৃষ্টি বাইরে চলে গেল। ওকে দেখে খুব খুশি খুশি লাগছে। তাহলে কি বৃষ্টি আমাকে সত্যি ভালোবেসে ফেলেছে নাকি? 11টার দিকে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তানহা যাচ্ছে আমাদের সাথে। বৃষ্টি শাড়ি পরেছে, দেখতে একদম পরীর মতো লাগছিল। চোখটা যেন আটকে ছিল। এরকম অবস্থায় দেখলে কোন পুরুষই ঠিক থাকতে পারবে না, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করে রাখলাম। বৃষ্টিও আমার দিকে তাকিয়েছিল, আমার মুচকি মুচকি হাসছিল। দুপুরে পৌঁছে গেলাম। ভিতরে যেতে সবাই আসলো, মানে আমার খালা, খালু আর আমার আত্মীয় স্বজন। অনেকদিন হলো আসি না, আপন বলতে এই আছে শুধু। সবাইকে সালাম করলাম, আমার সাথে বৃষ্টিও সালাম করলো। আমি তো ভেবেছিলাম কি যে করে ওদের সাথে। ওদের সাথে কিছু কথা বলে সামিয়ার রুমের দিকে গেলাম। বৃষ্টিও আছে সাথে। সামিয়া আমাকে রেখে বৃষ্টির সামনে জড়িয়ে ধরলো। ও আসলে এইরকমই, কলেজে থাকতে এইরকমই করতো। খুব ফ্রি ছিলাম আমরা। শয়তান, খুব বড় হয়ে গেছিস না? ফোন দিলে ধরিস না, আবার আসতে বললাম কবে, আসলে কবে? আরে থাম থাম, ধীরে ধীরে বল, এক এক করে সব বলতেছি। বল তাড়াতাড়ি। সামিয়ার নজর বৃষ্টির দিকে গেল। আসলে সামিয়া বৃষ্টিকে চেনে না। ও বিয়ের সময় বিদেশে ছিল, তাই আসতে পারেনি। এটা কে চিনলাম না তো। তা চিনবি কেন? এটা তোর ভাবি, মানে আমার বউ। আমি তো ভুলে গেছিলাম তুই না বিয়ে করেছিস। ভাই, তোর বউটা কিন্তু হেব্বি সেই। সামিয়ার কথায় কিছুটা লজ্জা পেয়েছে মনে হয় বৃষ্টি। চুপ কর, বেশি কথা বলতেছিস কেন? তোর হাজবেন্ড কেমন দেখতে রে? শুনলাম উগান্ডা থেকে আনছিস বলে। তোর চেয়ে সুন্দর আছে। আচ্ছা, কালকে দেখবো নি। আদনান, তুই একটু বাইরে যা, তোর বউয়ের সাথে কিছু কথা আছে। কি কথা? আমার সামনেই বল, বাইরে যেতে হবে কেন? তোর সামনে বলা যাবে না, তুই বাহিরে যা। বাইরে চলে আসলাম। সামিয়ার কথা কেমন যেন সন্দেহ লাগছিল। কি এমন কথা বলবে যেটা আমি জানি না? বাইরে গিয়ে বসে রইলাম। এখানে গল্প করার মতো কেউ নেই। একটু পর বৃষ্টি বাইরে আসলো, কিন্তু ওকে দেখে কেমন রাগি রাগি মনে হচ্ছে। কি বললো তোমাকে? সেটা বিষয় না, আপনি আগে ঘরে আসেন, কথা আছে আপনার সাথে। কি কথা? এখানেই বলো। বললাম তো ঘরে আসেন, কয়বার বলা লাগে? খুব রেগে আছো মনে হচ্ছে। এই প্রথম বৃষ্টিকে রাখতে দেখলাম। রাগলে ওকে সুন্দরী লাগে। ওকে নিয়ে একটা ঘরে গেলাম। বলো কি হয়েছে, কিসের জন্য? সামিয়া আপু আমাকে কি বললো এসব? আপনি নাকি, ছি, বলতেই পারছি না। কি কি বলেছে? ওর কথা তুমি বিশ্বাস করছো? ও 1 নম্বর শয়তান। শয়তান আপু না, শয়তান আপনি। আপনার সাথে আমার কোনো কথা নাই, যান, আমি চলে যাব। পাগল নাকি? কে কি বলেছে? আর তার জন্য তুমি আমাকে কথা শোনাচ্ছ? আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো নি তো? কথাটা শুনে বৃষ্টির হাসি মুখটা এমনি মলিন হয়ে গেল। কিছুই বললো না, ট্রেন থেকে বেরিয়ে গেল। কি হলো? এত মাইন্ড করার কি আছে? এই মেয়েদের এই একটাই দোষ, কখন কি বলে বোঝা দেয়। আমি বাইরে চলে আসলাম। বাইরে গিয়ে তো অবাক হয়ে গেলাম। দেখলাম ফারিয়া এসেছে। আসার কথাই, কারণ ও স্বামী আর প্রিয় বান্ধবী ছিল কলেজ লাইফে। ফারিয়ার কাছে গেলাম, কথা বলছিল কার সাথে যেন। আমাকে দেখে ফোনটা কেটে দিল। তুমি এখানে? আমার তো বিশ্বাসই হচ্ছে না।
অবিশ্বাসের কি আছে, এটাই তো স্বাভাবিক। আমি তো আসতেই পারি। সেটা ঠিক, তোমার ছেলে কোথায়? ওকে তো দেখলাম না। একটু আগেই তো ছিল, কোথায় যে গেল। কিছুক্ষণ কথা বলে বৃষ্টিকে খুঁজতে লাগলাম, কি বলছে তার জন্য আমার উপর রেগে আছে। কিছুক্ষণ পর খুঁজে পেলাম, দেখলাম তানহার সাথে কি যেন নিয়ে হাসাহাসি করতেছে। এত হাসাহাসি কিসের? তানহা, তোমার ভাইকে বলো, সেটা তার না জানলেও হবে। তানহাকে বলছো কেন? আমাকে বললে তো পারো। আমি ওটা বলার প্রয়োজন মনে করছি না। আপনি এখন জানতো, আমরা কাজ করছি একটু। ওকে, যাচ্ছি। একটু পর রুমে এসে কথা আছে। কথাটা শুনে কিছু বললো না, মনে হচ্ছে আমার কথার কোনো মূল্যই নেই। রুমে একা একা থাকতে ভালো লাগছে না, তাই আবার বাইরে গেলাম। ফারিয়া রুমের দিকে গেলাম, রুমটা আমার রুমের পাশেই। তখন রুমে যেতে দেখলাম হঠাৎ করে রুমে ঢুকে পড়ায় ফারিয়া খুব চমকে উঠেছে। হয়তো আমারও এভাবে আসা উচিত হয়নি। সরি, হঠাৎ করে ঢুকে পড়লাম। না ঠিক আছে, কিন্তু আসার সময় অনুমতি নিতে হয়, এটা ভুলে গেছেন নাকি? ভুলিনি, তোমাকে দেখে আমার মাথায় কিছু ঠিক থাকে না, সবকিছুই এলোমেলো হয়ে যায়। ফারিয়া মুচকি এসে বলল, কি এলোমেলো হয়ে যায়? সবকিছু তোমাকে দেখলে সেই আগের ভালোবাসার কথা মনে পড়ে যায়, মন চায় আবার সেই ভালোবাসা ফিরে পাই। তাই তাহলে দেরি করতেছেন কেন? ইচ্ছা করলে কিন্তু আমরা সেই আগের অবস্থায় ফিরে যেতে পারি। কথাটা শুনে ধীরে ধীরে ফারিয়ার দিকে এগোতে লাগলাম। ফারিয়াও আমার দিকে আসলো। এখন একজন আরেকজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। ঠোঁটে ঠোঁট লাগাতে যাব, ঠিক তখনই ফোনটা বেজে উঠল। ফারিয়া দূরে চলে গেল। ফোনটা বের করে দেখলাম বৃষ্টি ফোন দিয়েছে। ফোনটা ধরলাম। হ্যালো, কি বলো? আপনি কোথায়? আমি তো কখন থেকে রুমে এসে বসে আছি, আপনি তো আসতে বললেন। এখন কোথায় হারিয়ে গেছেন? তুমি দাঁড়াও, আমি আসতেছি বলে ফারিয়া রুম থেকে বেরিয়ে আসলাম। রুমে গিয়ে দেখলাম বৃষ্টি বসে আছে। আমাকে দেখে বলতে শুরু করলো, কোথায় গিয়েছিলেন? হ্যাঁ, কখন থেকে বসে আছি। একটু কাজ ছিল, তাই আসতে দেরি হয়ে গেল। আমার শরীরটা এমনিতেই কেন জানি না ঘামতে লাগছিল। কি হয়েছে? এইভাবে কথা বলতেছেন কেন? আর এসি রুমেও ঘামতেছেন, কিছু হয়েছে? না, কিছু হয়নি, এমনিতেই। ও আচ্ছা, বলেন কি জন্য রুমে আসতে বললেন? পরে বলবনি, আমার ভালো লাগতেছে না, আমি একটু ঘুমাবো। সত্যি করে বলেন তো কি হয়েছে? এখন কিন্তু সত্যি টেনশন হচ্ছে। বললাম না কিছু হয়নি, এখান থেকে যাও তুমি, কিছু লাগলে ডাক দিব। জোরেই কথাগুলো বললাম। কথাগুলো শুনে বৃষ্টি কেমন যেন ভয় পেয়ে গেল। কিছু না বলে মন খারাপ করে বাইরে চলে গেল। বাইরে আসতেই বৃষ্টির ফোনে সেই নাম্বার থেকে আবারও ফোন আসলো। ফোনটা বেজে উঠতেই চমকে গেল বৃষ্টি। কাপা কাপা হাতে ফোনটা রিসিভ করলো। রিসিভ করতেই ওপাশ থেকে কর্কশ আওয়াজ, তোমার তো সাহস কম না? তুমি কি ভুলে গেছো কি কাজই তোমাকে পাঠিয়েছি আর তুমি কি করছো? সরি স্যার, আমি কি করলাম? তুমি কি মনে করেছো আমি কিছুই দেখতেছি না? তুমি কিন্তু ভুল করতেছো। এসব ভালোবাসার জালে আটকেও না, অনেক বড় মাসুল গুনতে হবে কিন্তু। লোকটির কথা শুনে বৃষ্টি রেগে যায়। সেই কবে থেকে আপনার বকবকানি শুনে যাচ্ছি। কে বলেছে আমি ওনাকে ভালোবাসি? আপনিও ফুলে যাবেন না, আমি কিন্তু। তোমার তো সাহস কম না? আমার উপর রাগ দেখাচ্ছ? তুমি কি? তুমি একজন কিলার। আমি যদি ইচ্ছে করি সবকিছু কিন্তু এলোমেলো করে দিতে পারি। আচ্ছা, পরে কথা বলবো। আর একটা কথা শোনো, আপনি আমাকে কাজটা দিয়েছেন, আমি সেটা পূরণ করেই আসবো। বেশি কথা বললে কিন্তু কাজটা পুরো উল্টো করে দেব। আশা করি বুঝতে পেরেছেন। আমি তোমার ভালোর জন্যই বলতেছি, এসব ভালোবাসার জালে আটকেও না, পরে কিন্তু বের হতে পারবে না। বৃষ্টি ফোনটা কেটে দিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লো। কি হচ্ছে আমার? লোকই তো ভুল কিছু বলেনি। সত্যি তো আমি কেমন জানি আদনানের উপর দুর্বল হয়ে পড়েছি। না, আমাকে এসব ভালোবাসার জালে আটকালে হবে না।
আমার তো এখনো অনেক কাজ বাকি আছে। আমাকে দূরে রাখতে হবে আদনানের কাছ থেকে, কিন্তু ওর চোখটা দেখলেই আমার মাথা এলোমেলো হয়ে যায়। মন চায় সারাদিন ওর সেই চোখের দিকে তাকিয়ে থাকি। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। হঠাৎ বৃষ্টির ডাকে ঘুম ভাঙলো। ঘড়িতে তাকাতেই দেখি রাত 9টা বাজে। কখন থেকে ডাকছি আর আপনার ওঠার নাম নেই। সরি, শরীরটা খুব খারাপ লাগতেছে, খুব মাথা ধরেছে মনে হয়। আমার কথা শুনে বৃষ্টি তাড়াতাড়ি আমার মাথায় হাত দিল। এমা, আপনার তো খুব জ্বর, গা পুড়ে যাচ্ছে। আপনি শুয়ে পড়ুন, আমি বাইরে থেকে আসি। আপনি শুয়ে থাকুন, আমি মাথায় জলপট্টি দেই। দেখেন কিছুক্ষণের মধ্যেই সেরে যাবে, খুব ভালো লাগবে আপনার। প্রায় 1 ঘন্টা জলপট্টি দেওয়ার পরও কোনো উন্নতি হলো না। এরকম জ্বর আমার মাঝে মাঝে এসে আর এমনিতেই চলে যায়। কিছু তো হচ্ছে না, সবাইকে ডাক দিব কি? না, এসবের দরকার নেই, এমনিতেই সকালে ভালো হয়ে যাব। আমার মাঝে মাঝে এরকম হয়। তবু যদি খারাপ কিছু হয়ে যায়, ডাক্তারকে ডেকে আনি। বললাম তো লাগবে না, তার চেয়ে বরং তুমি খাবার খেয়ে এসে ঘুমিয়ে পড়ো। আপনি খাবেন না? না, খেতে ভালো লাগছে না। বললেই হলো না, আপনি একটু দেরি করেন, আমি খাবার নিয়ে আসি। আমি আর না করলাম না। একটু পর খাবার নিয়ে আসলো, আজকেও খাইয়ে দিল। দিনে দিনে দায়িত্বটা যেন বেড়ে যাচ্ছে আমার উপর। আগের বৃষ্টি আর এখনকার বৃষ্টি অনেক পার্থক্য। জানি না সারা জীবন এভাবে থাকবো কিনা। আমি ওকে সারা জীবনই চাই। খাওয়া শেষ করে শুয়ে পড়লাম। বৃষ্টিও শুয়ে পড়লো আমার পাশে। মাঝরাতে জ্বরটা অনেক বেড়ে গেল, এরকম হবে ভাবিনি। এর আগে প্রত্যেক বাড়িতে কমে যায়। দৃষ্টি মনে হয় এই বিষয়টা বুঝতে পেরেছে। ও কি করবে ভেবে পাচ্ছে না। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম, ও জড়িয়ে ধরে রাখলো আমাকে। কি করতেছেন? আপনার জ্বর বেড়ে চলেছে, ডাক্তার ডেকে আনি। কিছু বলতে পারলাম না, কারণ তারপর আমার আর কোনো জ্ঞানই ছিল না। জ্ঞান ফেরার পর দেখলাম পুরো ঘরে মানুষদের ভরে আছে। দৃষ্টি শক্ত করে আমার হাত ধরে আছে। সবার সাথেই কথা বললাম। ধীরে ধীরে সবাই চলে গেল। আপনি বিশ্রাম নিন, আমি একটু বাইরে থেকে আসছি। কি হয়েছে আমার? কি আর হবে, আগে বললাম ডাক্তার ডেকে আনি, শুনলেন না তো, অজ্ঞান হয়ে গিয়েছিলেন। কত টেনশনে ছিলাম জানেন? তুমি টেনশনে থাকবে কেন? আমার কিছু হলে তোমার তো কিছুই হবে না। কে বলেছে অনেক কিছুই হবে? আপনি এটা বোঝেন না, আপনি বিশ্রাম নেন। বৃষ্টি বাইরে চলে গেল। ওর মুখে কেমন যেন একটা হাসি দেখতে পেলাম। হাসিটার কোনো মানে নেই। দুপুরের দিকে ঘুম থেকে উঠলাম, এখন মোটামুটি সুস্থ। একটু বাইরে গেলাম, বাইরে গিয়ে দেখি ফারিয়া দাঁড়িয়ে আছে। ওর কাছে গেলাম। কি করো এখানে? কিছুই না, প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম। প্রকৃতি বড়ই অদ্ভুত, কখন কি হয় কিছুই বোঝা যায় না, ঠিক আমাদের জীবনের মতো। ঠিক বলেছ, জীবনে বাঁচতে হলে সমস্যা আসবেই, কিন্তু সেটা উপেক্ষা করে বাঁচার নামই তো জীবন। তো আপনার শরীরের অবস্থা কেমন? এখন মোটামুটি ভালো। ও, তা কি হয়েছিল হঠাৎ? জানি না, একটু জ্বর আসছিল, তার থেকেই এরকম হয়ে গেছে। আপনার বউ মনে হয় আপনাকে খুব ভালোবাসে, তাই না? কেন হঠাৎ তোমার এরকম মনে হচ্ছে কেন? না, কালকে রাতে দেখলাম আপনি অসুস্থ দেখে পুরো পাগলের মতো করে হয়ে গেছিল, তাই মনে হলো খুব ভালোবাসে আপনাকে। হয়তো বাসছে, তবে আমি সেটা জানি না। আপনার বউ আর আপনি জানেন না বিষয়টা কেমন লাগতেছে না? বাদ দাও এসব, ভেতরে যাবে না? না, এখানেই ভালো লাগতেছে। আপনি যাবেন নাকি? যাই, আমি ভেতরে একটা কাজ আছে। যান। আমার সাথে থাকতে ভালো লাগতেছে না বুঝি? বউয়ের কাছে যেতে মন চাইছে? না, সেরকম না, বললাম না একটা কাজ আছে। চলে আসতে লাগলাম, হঠাৎ পেছন থেকে ফারিয়া ডাক দিল, দাঁড়িয়ে গেলাম। ইচ্ছে করলে আজ রাতে আসতে পারেন, দরজা খোলাই থাকবে। ফারিয়ার কথা শুনে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে আবার হাঁটা শুরু করলাম।
পেছন থেকে কয়েকবার ফারিয়ে ডাকলো, কিন্তু শুনে কোনো উত্তর দিলাম না। সোজা রুমে চলে আসলাম। বৃষ্টি মনে হয় বাথরুমে গেছে গোসল করতে। শুয়ে থেকে গান শুনতে লাগলাম আর ফারিয়ার কথাটা ভাবতে লাগলাম। ফারিয়া কি বলতে চাচ্ছে। হঠাৎ বৃষ্টি ডাক দিল। কি হলো, গোসল করবেন না? এভাবে গান শুনছেন? তোমার হয়ে গেছে। হয়েছে, আপনি তাড়াতাড়ি গোসল করে নেন। কি আর করার, গোসল করতে গেলাম। বইয়ের আদেশ না মানলে কি হয়। গোসল সেরে বাইরে এসে দেখি বৃষ্টি শাড়ি পরতেছে। আমাকে দেখে বলে উঠলো, একটু এদিকে আসেন তো, শাড়িটা পরিয়ে দিন, একা একা হচ্ছে না। কাকে বলছো? আজব তো, এখানে আপনি ছাড়া আর কে আছে? ঢং করতে হবে না, তাড়াতাড়ি আসেন। ঢং মানে? আমিও শাড়ি পরাতে পারি না, অন্য কাউকে দিয়ে পরিয়ে নাও। বৃষ্টির মনটা খারাপ হয়ে গেল। এরকম কিছু বলবো এটা হয়তো সে ভাবেও নি। ওকে, লাগবে না, শাড়ি পরবই না, আপনি যান। বৃষ্টির কাছে গিয়ে বললাম, আরে আমি তো মজা করলাম, আমি শাড়ি পরাতে জানি। এর আগে কত পরিয়েছি। কত মানে? এর আগে কাকে পরিয়েছেন? কলেজে থাকতে সব বান্ধবীকে আমি শাড়ি পরিয়ে দিয়েছি। আমার কাছ থেকে না হলে শাড়ি পরতেই না ওরা। শালা লুচ্ছা, আমি তো ভালো মনে করছিলাম। শয়তান, পরবো না তোর কাছে শাড়ি, তুই সর। কি বললে? আমি দিচ্ছে না। আর তুই তো করে করতেছো কেন? তো কি করব? আদর করবো নাকি তোকে? সেটা করলেই তো পারো, কবে থেকে এর অপেক্ষায় আছি। তুই সর, তোকে যেন আমার চোখের সামনে না দেখি, ফাজিল কোথাকার। কি করলাম? এত রেগে গেলে কেন? আমি তো এমনি বলেছি শাড়ি পরাতে পারি না আমি। আমি জানি তুই কি পারিস আর না পারিস। ভালোই ভালোই বলছি, এখান থেকে যা, খুব রাগ হচ্ছে কিন্তু। বাইরে চলে গেলাম। খুব রেগে গেছে, কিছু আবার করতে পারে। সেফটি ফার্স্ট। ঘন্টাখানেকের মধ্যে আর রুমে গেলাম না। তানহার সাথে দেখা করলাম। বোনটার খোঁজ নেওয়াই হচ্ছে না, সবসময় খালার সাথেই থাকে। খুব খিদে লেগেছে, তাই খালার কাছে গেলাম খাওয়ার জন্য। খাওয়া দাওয়া হয়ে গেল, আবার রুমে গেলাম। দেখলাম বৃষ্টি সে আগের মতো ফোনে হেসে হেসে কথা বলছে। আগে দেখে আমাকে দেখে ফোনটা লুকালো। আপনি কখন আসলেন? আসলাম কিছুক্ষণ আগে, তোমার কথাগুলো শুনছিলাম। কথাটা শুনে চমকে গেল বৃষ্টি। কেমন জানি ভয় পেয়েছে ও। কি কি শুনেছেন? আমি মুচকি হেসে বললাম, কিছুই শুনিনি, মজা করলাম। তার রাগটা কি কমেছে এখন? কমছে। আর কোনোদিন অন্য মেয়ের কথা বলবেন না আমার কাছে, তাহলে কিন্তু আজকের থেকে বেশি হয়ে যাবে। আচ্ছা বাবা, বলবো না। তোমার এত রাগ আগে জানতাম না, কিন্তু সত্যি ভয় পেয়েছি। জোরে জোরে হেসে উঠলো বৃষ্টি। সত্যি ভয় পাইছেন? সত্যি। সন্ধ্যার পর খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম। বৃষ্টি আসলো, কিন্তু রুমে আমাদের মনটা ছিল না। বাবা বারবার ফারিয়ার এই কথাগুলো মনে পড়তেছিল। আমি বাইরে চলে আসলাম। দেখলাম ফারিয়ার রুমের বাইরে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম। কিছুক্ষণ পর বৃষ্টিও বাইরে আসলো। ওকে দেখে সিগারেট লুকালাম। থাক, আমাকে দেখে আর লুকাতে হবে না। আপনি সিগারেট খান, সেটা আমি প্রথম দিন থেকেই জানি। ওহ, বুঝলাম, কিন্তু তুমি এখানে কেন? ঘুম আসছে না নাকি? আসতেছে না, এই জন্যই তো বাইরে আসলাম। আমি আসায় কি কোনো সমস্যা হচ্ছে? যদি সমস্যা হয় তাহলে চলে যাই। না, কোনো সমস্যা নাই, এমনিতেই বললাম। দেখো চারটা কত সুন্দর লাগছে। কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকে বলল, খুব সুন্দর। তবে কি একটা কথা জানেন? কি? প্রত্যেক সুন্দর জিনিসের একটা কলঙ্ক থাকবেই। দেখুন না, চাঁদ কত সুন্দর, তবুও এর কলঙ্ক আছে। কথাটা শুনে জোরে জোরে হাসলাম। হাসি থামিয়ে বললাম, কে বলেছে যাদের কলঙ্ক আছে? এইসব কথা কোথা থেকে যে শোনো তোমরা, বুঝি না। এটা সত্যি কথা, আপনি জানেন না? জানলে কখনো এইসব বলতেন না। একটু রেগেই বলল। হয়, তাই মনে হয়। আমি এরকম কথা শুনিনি। না শুনলে নাই, আপনি থাকেন, আমি রুমে গেলাম। ওকে যাও, আমি একটু পর আসছি। আপনার ইচ্ছা।
বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, ভাবছিলাম কি করব, কিন্তু কেন জানি না মনে হচ্ছে বৃষ্টি আমাকে ভালোবাসছে। আর আগের মতো এরকম দূরে দূরে থাকে না, ইচ্ছে করে কাছে আসতে চায়। অনেকক্ষণ ভাবাভাবির পর রুমে চলে আসলাম, দেখলাম বৃষ্টি শুয়ে পড়েছে। আমি ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে ঘুমন্ত অবস্থায় ওর ঠোঁটগুলো যেন আমাকে টানছিল, তাই নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আর কত করবো রে ভাই কন্ট্রোল, ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিলাম। কিন্তু এ কি কারবার, বৃষ্টি তো জেগেই আছে। ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, তারপর আর কি দুজনে হারিয়ে গেলাম অন্য এক জগতে। আজ মনে হচ্ছে এই জন্য মানুষ বিয়েটা করতে চায়। দুজনে গোছল সেরে সকালে খাবার খেতে গেলাম। বৃষ্টির চোখে চোখ পড়তেই মুচকি মুচকি হাসছে, তবে আমার লজ্জাই লাগছে। আজকে সামিয়ার গায়ে হলুদ, সকাল থেকেই কাজকাম শুরু হয়ে গেছে। বৃষ্টিও কাজ করছে সবার সাথে। আমি দাঁড়িয়ে থেকে দেখতেছিলাম, কিন্তু তখনই ফারি আসলো। ওকে দেখে কিছুই বললাম না, ওই বলা শুরু করলো, কালকে আসলেন না কেন? কত রাত পর্যন্ত জেগেছিলাম জানেন? কেন যাব? তোমার সাথে কি আমার আর কোনো সম্পর্ক আছে? সত্যি আমি বড় ভুল করতে যাচ্ছিলাম। মানে কিসের ভুল? তুমি আমাকে ভালোবাসো না আগের মতো? শোনো ফারিয়া, তোমার আর আমার মধ্যে এখন অনেক দূরত্ব। আমার বউ আছে, সেটা তুমি জানোই। তারপরও তোমার ঘরে আমাকে কিভাবে যেতে বলো? আমি অত কিছু বুঝি না। আমি না হলে কিন্তু সবাইকে বলে দেবো যে তুমি আমার সাথে ওই সব করছো, বিয়ে করার আশা জাগিয়েছো। তুমি কি পাগল নাকি? আমি তোমার সাথে এমন কিছুই করিনি, জাস্ট কথা বলছি শুধু। আর তুমি এসব কি বলছো? কিছু করনি না? তাহলে কালকে বিকেলে কি করতে লাগছিলা? তোমার মাথা কি ঠিক আছে? কাল বিকেলে কি করেছি? আমি মানছি যে কালকে বিকেলে আমি কেমন যেন অন্যরকম হয়ে গিয়েছিলাম, তবে কিছু হয়নি আমাদের মধ্যে। সেটা আমি আর তুমি জানি, অন্য কেউ তো জানে না। তুমি ভালো করেই জানো। আমি কিন্তু অনেক কিছু করতে পারি। প্লিজ এরকম কিছু করো না। সবেমাত্র আমাদের সংসারটা একটু গুছিয়ে নিয়েছি, এর মধ্যে তুমি বিষ ঢেলে দিও না প্লিজ। আমি তো বিষ ঢেলে দিচ্ছি না। তুমি ইচ্ছে করলে কিন্তু তোমার সংসারটাও বাঁচাতে পারো। ঠিক আছে, বলো কি করতে হবে, যদি সম্ভব হয় সেটা করব। আমি যখন যেখানে ডাকবো তখন সেখানে তোমাকে আসতে হবে, রাত হোক কিংবা দিন। কথাটা শুনে মাথায় প্রচন্ড রাগ উঠে গেল। জোরকে একটা থাপ্পড় দিলাম। থাপ্পড় মারার সাথে সাথে ফারিয়া কান্না জুড়ে দিল। ওর কান্না শুনে সবাই আমাদের কাছে আসতে লাগলো। বৃষ্টি আসছে, খুব ভয় লাগছিল। ফারিয়া যদি ভুলভাল কিছু বলে তাহলে সবাই আমাকে কি ভাববে, এগুলো ভাবতেই ঠান্ডায় ঘেমে যাচ্ছিলাম। কি হয়েছে রে ফারিয়া, এভাবে কাঁদছিস কেন? কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, না কিছু হয়নি, তামিমের কথা খুব মনে পড়ছিল, তাই খেদে ফেলেছি। কথাটা শুনে আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। যাক, খারাপ কিছু বলেনি তাহলে। ও কেঁদে কিরম হবে বল, যা হওয়ার তো হয়ে গেছে, এসব নিয়ে কোনো চিন্তা করিস না। ঠিকই বলেছিস। সবাই চলে গেল যে যার কাছে। দৃষ্টি কিছুক্ষণ আমার দিকে কেমন যেন অন্য দৃষ্টিতে তাকিয়েছিল, মনে হচ্ছে সন্দেহের চোখে। ফারিয়া আবার বলল, কিরে ভয় পেয়েছিলে খুব না? আমি ইচ্ছে করলেই কিন্তু খারাপ কিছু বলে দিতে পারতাম, কিন্তু বললাম না। কেন জানো? না জানি না কি জন্য। কারণ এখনো তোমাকে ভালোবাসি, আমি অনেক ভালোবাসি। প্লিজ আমাকে একটু ভালোবাসা দাও। স্বাভাবিকভাবেই ওর হাতটা আমার শার্ট থেকে সরিয়ে নিলাম। এইসব পাগলামি বন্ধ করো। তুমি বুঝতেছো না কেন? আমার একটা বউ আছে আর ও আমাকে খুব ভালোবাসে। যেটা সম্ভব না সেটা কখনোই পারবো না। সম্ভব, আমি সম্ভব করে নেব, তুমি দেখে নিও। চলে আসলাম ওর কাছ থেকে। কি একটা বিপদে পড়লাম রে। কথায় আছে না, এক্স কখনো ভালো হয় না।
কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেও পারিনি। বিকেলের দিকে বৃষ্টি ঘুম থেকে ডেকে তুলল। কখন ঘুমিয়েছেন? এখনো ওঠার কোনো নাম নেই। সারাদিনে ঘুমাবেন নাকি? কই, সারাদিন তো ঘুমালাম। কি হয়েছে, ডাকতেছো কেন? কিছুই হয়নি, বিকেলে ঘুরতে যাব। সারাদিন বাড়িতে ভালো লাগছে না। তাই নাকি? কোথায় যাব? আমি তো কিছুই চিনি না এখানে। আপনাকে কিছুই চিন্তা হবে না, যা চেনেন আমি চিনে নেব। আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নেন। বৃষ্টি কথাগুলো বলে বাইরে চলে গেল। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখলাম বৃষ্টি টিপ পড়ছে, কিন্তু ভালোভাবে হচ্ছে না। অনেকবারই চেষ্টা করছে। আমি কাছে গেলাম। একটা টিপ পড়তে এতক্ষণ লাগে কখন থেকে দেখছি। পারতেছি না যে, টিপ পড়ি না তো, তাই এরকম হচ্ছে। আগে পড়নি, তাহলে এখন হঠাৎ পড়ার ইচ্ছা হলে কেন? কারণ কি? কোনো কারণ নেই, এমনি ইচ্ছে হয়েছে তাই। আপনি পারলে পড়িয়ে দেন, কথা না বলে। আমি তো টিপ পড়াতে পারি না গো। তাহলে কি পারেন শুনি গো? শাড়ি পরাতে পারেন না, টিপ পরাতে পারেন না। আপনাকে দিয়ে কিছুই হবে না। একটা নিয়ে আমার বুকের উপর নিয়ে আসলাম। অনেক কিছুই পারি, দেখাবো নাকি? থাক, দেখাতে হবে না। কেমন পারেন সেটার সময় আসলেই দেখা যাবে। এখন ছাড়েন তো। তাই আমাকে ছাড়তে ইচ্ছে করছে না, মন চাইছে সারাদিন এভাবেই ধরে রাখি। বৃষ্টি এক ঝটকায় খুলে নিল আমার হাত থেকে ও শরীর। তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে আসেন, সবাই দেরি করতেছে কিন্তু। তুমি কই যাও? টিপটা তো পরিয়ে নিয়ে যাও। আপনি বলে পারেন না? কে বলেছে পারি না? আমি তো মজা করলাম। এদিকে আসো তুমি। বৃষ্টিকে টিপটা পরিয়ে দিলাম। তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে আজকে, একদম নায়িকাদের মতো। যা, মিথ্যে কথা বলা লাগবে না। আগে বুঝি সুন্দর ছিলাম না? আগে সুন্দর ছিলে, কিন্তু সেটা বলার তো সুযোগ দাওনি, তাই বলতে পারোনি। ও আচ্ছা, এখন থেকে বলেন। এখন রেডি হয়ে নিচে আসেন তো। একটু পরে রেডি হয়ে নিচে গেলাম। দেখলাম অনেকেই যাচ্ছে, তবে ফারিয়াকেও দেখলাম না। রওনা দিলাম, তবে কোথায় যাচ্ছি আমি এখনো জানি না। আমি, বৃষ্টি আর সামিয়া এক গাড়িতে যাচ্ছি, পেছনের গাড়িতে অন্যরা আসছে। কোথায় যাচ্ছি রে? তো শ্বশুর বাড়ি নাকি? কোথায় যাচ্ছিস জানিস না তুই? তোর বউ তোকে কিছু বলেনি? না তো, বৃষ্টিতে বললো ঘুরতে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটাও তো বলেনি। তোর বউ যতটুকু বলেছে ওইটা নিয়ে খুশি থাক, সময় হলে সব দেখতে পারবি। তাই বলে আগে কিছু বলা যাবে না? বৃষ্টি, তুমি তো বলো কোথায় যাচ্ছ। বলা বারণ আছে, আর কিছুক্ষণ পরেই তো দেখতে পারবেন। এত অধৈর্য হওয়ার কি আছে? ওকে, না বললে তোমরা, তোমাদের বলা লাগবে না। অভিমান করে লাভ নেই, যতই বলিস আমরা বলবো না, সময় হলে দেখতেই পাবি। কিছুক্ষণ যাওয়ার পর এক জায়গায় দুটো গাড়ি থামানো হলো, তবে যেখানে থামানো হলো সেটা একটা রাস্তা। এখানে ঘুরতে আসবে আগে জানলে আসতামই না। সামিয়া পেছনের গাড়ির কাছে গেল, কিছুক্ষণ কথা বলে আবার চলে আসলো। চলো ওঠো, এখন যাওয়া যাক। কোথায় যাবি? আর ওরা যাবে না? না, আমরাই যাবো শুধু। কথা না বলে গাড়িতে ওঠ তাড়াতাড়ি। আমার গাড়ি চলতে লাগলো। বৃষ্টি কোনো কথা বলছে না, শুধু চারদিকে দৃশ্যগুলো দেখছিল। তবে আমি দৃশ্য দেখছিলাম না, দেখার মতো কিছুই ছিল না। অনেকক্ষণ পর একটা বস্তির সামনে গাড়ি দাঁড় করালো, তবে কিছুক্ষণ যাওয়ার পরে বুঝলাম এটা কোনো বস্তি নয়, এটা একটা পতিতালয়। কিন্তু এখানে আসলো কেন এরা? কিছুই তো বুঝতে পারছি না কি করছে। ওদের পেছনে পেছনে ভেতরে গেলাম। যতই ভেতরে যাচ্ছি ততই অবাক হচ্ছি, কারণ বৃষ্টি সবার সাথে কথা বলছে। মনে হচ্ছে অনেক আগে থেকেই এদেরকে চেনে। কিছুক্ষণ পর একটা রুমে নিয়ে গেল। রুমটা ফাঁকাই ছিল, শুধু একটা মহিলা বসে ছিল, অনেক সেজে গুজে গেছে। আমাদের দেখে এগিয়ে আসলো, বৃষ্টিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কেমন আছিস মা? কতদিন পর তোকে দেখলাম, মুখে ভুলেই গেছিস না? মজার কথাটা শুনে শুনে লোমগুলো দাঁড়িয়ে উঠেছিল। কি বলছে এসব? বৃষ্টি কি তাহলে ওই মহিলার সন্তান? এটা কিভাবে সম্ভব? ভুলবো কেন মা, তোমাকে তাই ভুলতে পারি। কেমন আছো? ভালো আছিস?
দুজনকে সালাম দিলাম। সালামের উত্তর নিয়ে বলল, বৃষ্টি, এরা কারা? তো বন্ধু নাকি? ও, আমি তো বলতেই ভুলে গেছি, এটা তোমার জামাই আর এটা খালাতো বোন আদনানের। কথাটা শুনে মহিলা কিছুক্ষণ তাকিয়ে থাকলো আমার দিকে, তারপর হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। কি করব বুঝতে পারছি না। হঠাৎ এরকম আচরণ অবাক করার মতোই। একটু পর আমার ছেড়ে দিল। আমি কিছু না বলে দাঁড়িয়ে থাকলাম। এখন রাগ হচ্ছে। ও, ভুল হয়ে গেছে। আমার বিশ্বাস হচ্ছে না আমার মেয়ে বিয়ে হয়ে গেছে। ইটস ওকে, কিন্তু একটা বিষয় বুঝতেছি না আন্টি, বৃষ্টি যদি আপনার মেয়ে হয় তাহলে আপনার মেয়ের বিয়ে আর আপনি জানেন না? বিষয়টা ঠিক বুঝলাম না। মহিলার কথাটা শুনে চুপ করে গেল, কিছু বললো না। তখন আবার বৃষ্টি বলল, আপনাকে আমি সবকিছু পরে বলবো নি, এখন আর কিছু বলেন না প্লিজ। আমি আবার বললাম, আচ্ছা আম্মা, আজ তাহলে আসি, একটা কাজ আছে তো। কথাটা শুনে সবাই নিশ্চুপ হয়ে গেল, তাকিয়ে আছে আমার দিকে। কিন্তু কেন তাকিয়ে আছে সেটা আমি এখনো বুঝিনি। কি বললো বাবা? আরেকবার একটু বলো। কই কি বললাম? কিছু তো বলিনি। আর এরকম করে তাকিয়ে আছো কেন তোমরা? বুঝতেছি না কিন্তু কিছু। বলেছ আমাকে আম্মা ডাকলে না? ডাকলাম তো কি হয়েছে? বৃষ্টির যদি আম্মা হন তাহলে আমারও তো আম্মাই হবেন, এতে অবাক হওয়ার কি আছে? বুঝলাম না তো। আমি খেয়াল করলাম মহিলার চোখে পানি জমে গেছে, বৃষ্টিও তাই। এখানে কান্নার কি আছে বুঝলাম না। শাশুড়ি আম্মাকে তো শাশুড়ি আম্মাই বলবো, সেটা অতীতা। তাই তাই বলে কি সে মানুষ না? আম্মা থাকেন তাহলে, পরে আবার আসবো। বৃষ্টি, সামিয়া, আমি বাইরে গেলাম, তোমরা তাড়াতাড়ি এসো। বাইরে এসে গাড়িতে বসে রইলাম। আমি আগে জানতাম না বৃষ্টি কোথায় থাকে, ওর মা বাবাই বা কে। আগেই বলেছিলাম আমাদের বিয়েটা কাকতালীয় ভাবে হয়েছে, তবে আজ জানলাম বৃষ্টি একজন পতিতার মেয়ে। একটু পর সামিয়া আর বৃষ্টি বাইরে আসলো, তারপর বাসায় চলে আসলাম। রাস্তায় কোনো কথাই বলল না কেউ, আমি বলার চেষ্টা করেও বলিনি। বাড়িতে পৌঁছানোর পর বৃষ্টি দৌড়ে রুমে চলে গেল। আমি আর সামিয়া ধীরে ধীরে হাঁটতে লাগলাম। তখন সামিয়া বলল, ভাই একটা কথা বলতো, সত্যি করে বলবি কিন্তু। বল কি কথা? তুই খুশি হোস নাই তাই না বৃষ্টি এমন পরিচয়ে? আরে পাগলি নাকি তুই? আমি তো ওগুলো নিয়ে ভাবছি না। তোরা এখনো এগুলো নিয়ে পড়ে আছিস? বাদ দে তো এসব। প্লিজ বৃষ্টির সাথে খারাপ ব্যবহার করিস না, ও তোকে কিন্তু অনেক ভালোবাসে। তোর আমাকে কি মনে হয়? আমাকে নিয়ে তোর এই ধারণা? কি হয়েছে? তোরা পতিতা বলে কি আমি ওকে ডিভোর্স দেব? কখনো না। আমার কাছে মানুষের মনটাই আসল, আর আমি জানি কেউ ইচ্ছা করে পতিতা হয় না। এসব বাদ দে তো। তোকে অনেক কিছুই মনে হয়। সত্যি তোর মতো যদি একটা আমার বর পেতাম, নিজেকে ধন্য মনে করতাম। আরে পাগলি, তোর বরটা খুব সুন্দর হবে। মানুষের চিন্তা ভাবনাটাই আসল। মানুষ কি করে সেটা বিষয় না, বিষয় হচ্ছে ও কতটা ভালো, ওর মন কতটা ভালো। আচ্ছা রুমে যা, পরে কথা হবে। আর বৃষ্টিকে একটু বোঝাস, খুব আপসেট হয়ে গেছে কিন্তু। সেটা তোকে চিন্তা করতে হবে না, আমি সবকিছু দেখে নিবনি। তারপর রুমে গেলাম, দেখলাম বৃষ্টি শুয়ে পড়েছে, কিন্তু এখন তো সন্ধ্যা। তাছাড়া একটু আগে তো এলো, এখনো ফ্রেশও হয়নি। এখানেই শুয়ে আছো কেন? ফ্রেশ হবে না? কোনো উত্তর দিল না। আবার বললাম, কি হলো, কথা বলছো না কেন? কিছু কি হয়েছে? না কিছু হয়নি, আপনি ফ্রেশ হয়ে নেন, আমার ভালো লাগতেছে না। ওকে, তবে কিছু বলার থাকলে বলো আমাকে, এভাবে মন খারাপ করার কিন্তু কিছুই নেই। ফ্রেশ হয়ে আমার রুমে আসলাম, এখনো শুয়েই আছি। যাও ফ্রেশ হয়ে এসো, খুব ক্ষুধা লাগছে। আমার খিদে নেই, খাবো না, আপনি কি খেয়ে আসেন। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কি হয়েছে? একটু আগে তো ভালো ছিলে। ওঠো তাড়াতাড়ি। বললাম তো ভালো লাগছে না, আপনি খেয়ে আসেন যান। বললাম না ওঠো, এখনই ওঠো। মনে হয় ভয় পেয়েছে, উঠে বসলো, কিন্তু চোখে পানি। তাকাও আমার দিকে, তাকাও। কেন? কি বলবেন? এভাবেই বলেন। তাকাও।
আমার চোখের দিকে তাকালো, দুহাত দিয়ে ওর চোখের পানি মুছে দিলাম। কি হয়েছে তোমার, এরকম করছো কেন? সরি এতদিন অভিনয় করার জন্য, আমাকে মাফ করে দিয়েন। কিসের অভিনয় করলে বুঝলাম না কিন্তু। এতদিন আপনাকে আমি মিথ্যে বলেছি, আমি আপনার সাথে অভিনয় করেছি। আচ্ছা বাদ দাও, আমি ওসব কিছু মনে করছি না। এখন তো সব ঠিক হয়ে গেছে, তাই না? তোমার মা কি, এতে আমার একটু মাথা ব্যথা নেই। আপনার না থাকতে পারে কিন্তু আমার কাছে আছে, কারণ আমি বৃষ্টির না। বৃষ্টির কথা শুনে একটু হাসলাম। মজা করছো আমার সাথে? তুমি বৃষ্টি না তো কি, মেঘ তাহলে? আমার কিন্তু রাগ হচ্ছে, আমি আপনার সাথে মজা করতেছি না, আমি সত্যি বৃষ্টি না, আমি একজন মাফিয়া। কথাটা শুনে চমকে উঠলাম। হাসি মাখা মুখটা নিমেষেই কালো হয়ে গেল। আবার একটু হাসার চেষ্টা করে বললাম, কি বলো, আমার মাফিয়া হয়ে গেলে? আমার কিন্তু মজা ভালো লাগছে না, এখন চলো তো খেতে যাই। কথাটা বলে হাত ধরে টানতে লাগলাম, কিন্তু এরপর বৃষ্টি যা করলো সেটা আমার কল্পনার বাইরে ছিল। কোথা থেকে যেন একটা পিস্তল বের করে বলল, এখন বিশ্বাস হচ্ছে আমি মজা করলাম না, আর একটা কথা বললে কিন্তু ওইটাই শেষ কথা হবে। এক নিমিষে বৃষ্টির আগের চেহারা অনুরূপ ধারণ করলো। আগের বৃষ্টি আর এই বৃষ্টির অনেক পার্থক্য। কি সব পাগলামি করছো? এসব খেলনা পিস্তল কত দেখেছি, আমার কিন্তু ভয় করছে না। ভালো, খুব ভালো। এটা আপনার অভিনয় মনে হচ্ছে তাই না? আমি কিন্তু মোটেও অভিনয় করতেছি না, আমি আপনাকে ইচ্ছে করে বিয়ে করিনি। তো কি করে বিয়ে করেছো? এমনি বিয়ে হয়ে গেল আমাদের। এমনি হয়নি, এটা পুরো একটা প্ল্যান ছিল। আমি আপনাকে মারার জন্য বিয়ে করেছিলাম। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, অনেক অভিনয় হয়েছে। আমি সবকিছু বিশ্বাস করছি। এখন চলো তো নিচে। কিছু না বলে আমার সাথে নিচে খেতে গেল। হয়তো আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমি বলতে দিলাম না, কারণ আমি জানি ও অভিনয় করছে। খাওয়া শেষ করে রুমে আসলাম। বাড়িতে লোকজন এসে ভরে গেছে, পুরো বাড়ি সাজানো। তাই আমরা একটু বাইরে গেলাম বারান্দাতে। কিছুক্ষণ পর বৃষ্টি আসলো হাতে চা নিয়ে। এই নেন চা খান, ভালো লাগবে। মনে মনে এটাই চেয়েছিলাম, চাটা সঠিক সময় এনেছো। এই না হলে আমার বউ। কোনো উত্তর দিল না। কিছুক্ষণ দুজনেই চুপ থাকলাম। হঠাৎ বৃষ্টি বলতে শুরু করলো, আপনি আমাকে খুব ভালোবাসেন তাই না? কেন, তোমার কি মনে হয়? না কিছু না, এমনি মনে হলো তাই বললাম। এমনি কেন? তুমি আমাকে ভালোবাসো না? সেটা জানি না, তবে খুব ভালো লাগে আপনার সাথে থাকতে, আপনার সাথে কথা বলতে। এটাকে কি বলে তা জানি না আমি। তাই বুঝি? এটাকে মনে হয় ভালোবাসা বলে? হয়তো। আমি তখন যে কথাগুলো বললাম, আমি কিন্তু মিথ্যে বলিনি। আবার ওই কথা? আমি না বললাম, এসব আমি আর কিছুই শুনতে চাই না। আমি তোমাকে এমনি ভালোবাসি। তুমি যেই হও তাতে আমার কিচ্ছু যায় আসে না। আবার চুপ হয়ে গেল বৃষ্টি। এবার কোমরে হাত দিয়ে বললাম, বউটা হঠাৎ চুপ হয়ে যায় কেন? তাইলে কি আমাকে ভালোবাসে না আমার বউ? আরে কি করতেছেন, সবাই তো দেখতেছে। তাই কি? আমার বউকেই তো ধরেছি, অন্য কাউকে তো নয়। যে যা ভাবে ভাবুক। বৃষ্টি হাত দুটো কোমর থেকে ছাড়িয়ে রুমে চলে গেল। মনে হয় লজ্জা পেয়েছে। আমিও পেছন পেছন যেতে লাগলাম, কিন্তু পাশে বারান্দার চোখটা যেন আটকে গেল, কারণ ফারিয়া দাঁড়িয়ে আছে। মনে হয় আমাদের পুরো কাহিনীটাই দেখেছে। কেমন যেন দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, যে দৃষ্টির কোনো ভাষা নেই। আমার কেমন যেন ভয় লাগছিল ওই তাকানোটা দেখে। বিষয়টা এড়িয়ে গেলাম, হয়তো ফারিয়া বুঝতে পেরেছে। রুমে ঢুকে দেখলাম বৃষ্টি চুল বাঁধছে। বিষয়টা দেখেই কেমন একটা রোমান্টিক ভাব চলে গেল। সিনেমার কথা মনে পড়ে গেল। আমিও কম কিসের, দুজনকে জড়িয়ে ধরে চুলের মধ্যে মুখটা গুজে দিলাম। আপনার কি হয়েছে বলেন তো, এটা কি করতেছেন? কি করলাম? একটু রোমান্টিক হতে চাচ্ছি, তাও কি দিবে না নাকি? কি এটা রোমান্টিকতা? কোথায় থেকে শিখলে গো? আগে তো জানতাম না। সিনেমা থেকে শিখেছি। তোমার চুলের গন্ধটা কিন্তু খুব সুন্দর মনে হচ্ছে। থাক আর বলতে হবে না, অনেক হয়েছে, এখন বিছানায় যান, আমি চুলটা বেঁধে আসি। সত্যি ছেড়ে দিতে হবে তোমাকে? আমার কিন্তু মন চাইছে না, খুব ভালো লাগছে। তাই ছাড়েন তো, আইসতে আমার প্রেম দেখাতে। এত প্রেম আমার লাগবে না। কি
এত বড় কথা, ঠিক আছে থাকো তুমি। যান, সময় হলে দেখা যাবে। শুয়ে থাকলাম, কিন্তু মন তো আর মানতেছে না। ঘরে এত সুন্দর বউ থাকতে কিভাবে ভালো থাকবো, তাতে কি হবো সেটা নাই বলি। আপনারা তো আর ছোট না, সবই বুঝেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি রুমে নেই, কিন্তু বিষয়টা বুঝলাম না, হঠাৎ আমাকে না বলে কোথায় গেল। ফোনটাও বন্ধ দেখাচ্ছে, সারা বাড়ি খুঁজে তবুও পেলাম না। হঠাৎ কালকে রাতের কথাটা মনে পড়ে গেল, মনে পড়তেই শরীরটা শিউরে উঠলো। আজ সকালে তো বৃষ্টি কোথায় যাবো বলছিল, খুব খারাপ জায়গা নাকি? আমি যেতে চেয়েছিলাম, যেতেও চেয়েছিল, কিন্তু হঠাৎ সকালে কি হলো? এদিকে বিয়ের জন্য পুরো বাড়িতে লোকজন ভরা, সবাই ব্যস্ত। কি করব, বের পাচ্ছি না, একাই গাড়ি নিয়ে বের হলাম। দুপুর পর্যন্ত খুঁজলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। এদিকে সামিয়া বারবার ফোন দিচ্ছে, বরযাত্রী নাকি এসে গেছে। কি করব, কিছুই মাথায় আসছে না। আর কিছু না ভেবে বাড়িতে চলে গেলাম। আমার আশা দেখে সবাই এগিয়ে আসলো। কি রে, কোথায় ছিল তখন? আর বৃষ্টি কই? তুই একটু এদিকে আয়, কথা আছে তোর সাথে। সামিয়াকে সব কিছু তুলে বললাম। সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। সব কিছু শোনার পর আচ্ছা, বিয়েটা হয়ে যাক আগে, তারপর দেখি কি করা যায়। তুই টেনশন করিস না। তুই কি করবি? তোর তো বিয়ে হয়ে গেছে, চলে যেতে হবে। যা করার আমাকেই করতে হবে। এখন আর তা হয়তো ঠিক, কিন্তু বৃষ্টি হঠাৎ কোথায় গেল? কিছু বলেনি তোকে? না রে, বললে কি তোর বলতাম নাকি? হঠাৎ এরকম করলো কেন, কিছুই মাথায় আসছে না। টেনশন করিস না, কিছুই হয়নি। হয়তো ওর মায়ের কাছে গেছে। তোর কি মনে হয় আমি ওখানে যাইনি? গিয়েছিলাম, সব জায়গায় দেখছি, কিন্তু কোথাও পাইনি। খুব টেনশন হচ্ছে আমার। তুই আমার সাথে বিয়েটা হয়ে যাক আগে। তুই যা, তোর এখানে থাকাটা ঠিক হবে না, সবাই খারাপ ভাববে। আমি যাই রে, আর যা হয় আমাকে জানাস। ওখান থেকে চলে আসতে থাকো। আবার সামিয়া ডাক দিল। আদনান শোন, আরেকটা কথা। কি বল, কি কথা? কিছুক্ষণ চুপ থেকে বললো, না থাক, এখন বলা লাগবে না। আগে বৃষ্টিকে খুঁজে বের কর, আর শোন, সাবধানে চলাফেরা করিস। মাথা নেই বলে চলে আসলাম। কিছুক্ষণ সামিয়ার দিকে তাকিয়েছিলাম, মনে হলো আমাকে কিছু বলতে চাই, কিন্তু কেন জানি না বললো না। এইসব ভাবতে ভাবতে বাবাকে ফোন দিলাম। বাবাকে সব কিছু খুলে বললাম। এত কিছু হয়ে গেছে আর আমাকে জানাওনি এখনো? তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। ওকে। আবার খুঁজতে বের হলাম। কেন জানি না খুব টেনশন হচ্ছে। কেন জানো, একটা হারানোর ভয় কাজ করছে। এর আগে এত ভয় লাগেনি কখনো। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, এখনো কোনো খোঁজ নেই। এখনো ফোনটাও বন্ধ। বাধ্য হয়ে চলে গেলাম সামিয়াদের বাড়িতে। দেখলাম বিয়েটা শেষের দিকে, আর কিছুক্ষণ পর নাকি বরযাত্রী চলে যাবে। খুব ক্ষুধা লাগছিল, তাই কিছু না ভেবে খেয়ে নিলাম। সামিয়ার শ্বশুর বাড়ি চলে যাওয়ার পালা এখন। স্বাভাবিকভাবে সবাই কান্না করছে, কিন্তু আমার চিন্তা অন্য ছিল। সামিয়াকে গাড়িতে তুলে দিতে যাব, তখনই সামিয়া ডাক দিল। আদনান শোন, এই যে কাগজটা। হাতটা বাড়িয়ে কাগজটা নিলাম। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি এটা? পড়ে নিস, আর পারলে আমাকে ক্ষমা করে দিস। আমি ইচ্ছে করে এরকম করিনি। ভালো থাকিস। কি করছিস? এগুলা কি বলতেছিস? আর কথা না বলে গাড়ি আটকে দিল। আমি ওখানেই দাঁড়িয়ে থাকলাম। এসব কি হচ্ছে আমার সাথে? কিছুই তো বুঝতে পারছি না। সামিয়া এটা কি বলল? কি আছে এতে? আর ও এমন কি করছে যার জন্য আমার কাছে ক্ষমা চাইলো? আর কিছু না ভেবে তাড়াতাড়ি রুমে চলে আসলাম কাগজটা পড়ার জন্য। আর ধৈর্য সইতেছে না। কাগজটা খুললাম, শুধু কয়েক লাইন লেখা ছিল।
পারলে আমাকে ক্ষমা করে দিন। আমি সত্যি একজন মাফিয়া। আপনাকে মারতে গিয়েছিলাম, কিন্তু কেন জানি না মারতে পারলাম না, তাই দূরে চলে গেলাম। আর একটা কথা, আমাকে খোঁজার চেষ্টা করবেন না, কখনোই পাবেন না। ভালো থাকবেন, আর পারলে আরেকটা বিয়ে করবেন। ফারিয়াকেই বিয়ে করেন, মেয়েটা আপনাকে খুব ভালোবাসে। আমি আপনাদের সব কাহিনী দেখেছি। এতে মাফিয়া বৃষ্টি। সিটিটা পড়ে বসে রইলাম, অনেকক্ষণ ভাবলাম। আমি ওকে ভালোবাসতাম কিনা জানি না, তবে খুব কষ্ট হচ্ছে সিটিটা পড়ে। আমি ওকে হারাতে চেয়েছিলাম না, ও যাই হোক, আমি হাসি মুখে মেনে নিয়েছিলাম। পরের দিন সকালে বাড়ি চলে আসলাম তানহাকে নিয়ে। বাবাকে সব জানিয়েছি, বাবা কিছু বলল না। ধীরে ধীরে দিন যেতে লাগলো, তবে আমি ওকে খোঁজাটা বন্ধ করিনি। প্রতিদিনই ওকে খুঁজতাম, খুব মিস করতাম ওকে। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। এতদিনে নিজের কাজে মন দিলাম আবার। আপনাদের তো বলাই হয়নি আমি কি করি। আমি আদনান, সিআইডি অফিসার। তবে কথাটা শুধু বাবাই জানে, আর কেউ জানে না। আর বিয়েটা বাবার ইচ্ছেতেই দিয়েছিল, কারণ আমি ভেবেছিলাম বিয়েটা করব না, যদিও এর মধ্যে অনেক কারণ আছে। আর বৃষ্টিকে অনেক আগে থেকেই চিনতাম, কিন্তু ও আমাকে চিনত না। ও যে একটা মাফিয়া এটাও জানতাম। 1 মাসে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার সাথে ওর। এখনো সেগুলো মনে পড়ে আছে। মাঝে মাঝে মনে হয়, খারাপও লাগে। জানি না ওকে ভালোবেসে ফেলেছিলাম কিনা, তবে ওর সাথে আমি সারাটা জীবন কাটাতে চেয়েছিলাম। ধীরে ধীরে শহরটা খারাপ হতে লাগলো। আগের চেয়ে খুন খারাপি, রেপ, ধর্ষণ সবকিছুই বাড়তে লাগলো। অনেক চেষ্টা করেও কারো কোনো হুঁশ পেলাম না। ধীরে ধীরে আমার উপর কেমন যেন প্রেশার আসছিল। মনে হচ্ছে সব দায়িত্ব যেন আমার। সব মিলিয়ে যেন হেরে যাওয়ার উপক্রম। তবুও হাল ছাড়িনি। আমাদের তো হাল ছাড়া যাবে না, কারণ আমাদের উপর ভরসা করে সাধারণ জনগণ বেঁচে আছে। এই 3 মাসে ফারিয়ার সাথে আর কোনোদিন দেখা হয়নি। ও অবশ্য চেষ্টা করছিল, কিন্তু আমি সেটা সত্যি হতে দিইনি। অফিস থেকে বাসা আসার সময় একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো। ফোনটা ধরে বুঝলাম একটা মেয়ের কণ্ঠ। হ্যালো, কে বলছেন? এত আগেই ভুলে গেলেন সিআইডি অফিসার আদনান? কথাটা শুনে বুঝতে পারলাম বৃষ্টি। আবার বললাম, বৃষ্টি তুমি কেমন আছো? কোথায় আছো? তোমাকে আমি কত খুঁজছি জানো? আরে থাম, ধীরে ধীরে বল। সব প্রশ্নের উত্তর একসাথে দেওয়া যায় নাকি? এভাবে কথা বলছো কেন? তুমি টুকারি করছো কেন? কোথায় আছো তুমি? একবার শুধু বলো, আমি এক্ষুনি আসতেছি। এসে কি করবি? গ্রেফতার করবি আমাকে? কি মনে করেছিলি তুই? তুই সিআইডি অফিসার, এটা আমি কোনোদিন জানবো না? ভুল ভাবছিস। তোর ধারণা নেই আমার কতটা পাওয়ার। তুই জানিস আমি এখন কি করতে পারি? পাগলামি করো না প্লিজ। কোথায় আছো বলো, আমি এক্ষুনি আসতেছি। আর কিছু না বলে ফোনটা কেটে দিল। এখন আমার সবকিছু পরিষ্কার মনে হচ্ছে। কেন সেদিন বৃষ্টি চলে গিয়েছিল? ও হয়তো জেনে গিয়েছিল আমি সিআইডি অফিসার, কিন্তু কিভাবে জানবে? সম্ভবই তো না। এইসব ভাবনা যেন আমাকে ঘুমাতেই দেয়নি। পরে নাম্বারটায় অনেকবার চেষ্টা করছি, কিন্তু এখনো বন্ধ। এভাবে আর হবে না, কিছু একটা করতে হবে। আমি জানি বৃষ্টি আবার ফোন দিবে, তাই আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে রাখলাম, যাতে কল দিলে লোকেশনটা ট্যাগ করা যায়। কিন্তু আশাটা যেন পূরণই হচ্ছিল না। আরো 7 দিন পেরিয়ে গেল, এখনো ফোন দেওয়ার কোনো নামই নেই। এই প্ল্যানটাও বিধায় গেল। একটা লেডি মাফিয়াকে ধরতে যেন সবাই হাঁপিয়ে গিয়েছিল। সবাই প্রায় আশা ছেড়ে দিয়েছিল, তবে আমি ছাড়ছিলাম না। কারণ আমার কেন জানি মনে হচ্ছে একটা কারণে তুই পাবই, যেটার মধ্যে ওর কাছে পৌঁছাতে পারবো। পুরো সিস্টেমটা যেন ওর হাতেই ছিল। তবে আমার কেন জানি বারবার মনে হচ্ছিল এর পেছনে বড় কেউর হাত আছে। কারণ একটা মেয়ে কখনোই পুরো শহরকে হাতের মধ্যে রাখতে পারবে না।
অফিসে কাজ করতে লাগলাম, হঠাৎ আবার অচেনা নাম্বার থেকে ফোন আসলো। আসার মাত্রই পুরো কল অ্যালার্ট চালু হয়ে গেছে, কিন্তু ফোনটা ধরে নিরাশ হতে হলো, কারণ ফোনটা একটা মেয়ে করছিল, সেটা বৃষ্টি না। তাই ফোনটা রাজীবকে দিয়ে দিলাম। আমি বাইরে চলে গেলাম। এরপর রাজীব বাইরে আসলো। স্যার, একটা বড় সমস্যা হয়ে গেছে। আবার কি সমস্যা? কি হয়ে গেছে? স্যার, জানি না বিষয়টা কিভাবে নেবেন, তবে বলতে হচ্ছে আপনার বোন যে স্কুলে পড়তো সেই স্কুল বাসটা কিডন্যাপ হয়ে গেছে। যত ছাত্রছাত্রী ছিল সবাইকে আটকে রেখেছে। রাজীবের কথা শুনে পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। দাঁড়ানো থেকে বসে পড়লাম। এখন কি করব? কখন হলো এটা? স্যার, স্কুলে স্যার আর ছাত্রছাত্রীদের নিয়ে মিউজিয়ামে গিয়েছিল। সেখান থেকে আসার পথে কিছু লোক ড্রাইভারকে ভয় দেখিয়ে অন্য জায়গায় নিয়ে গেছে। এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি, পুলিশও কিছু করতে পারছে না, তাই আমাদেরকে ডাকা হয়েছে। ওকে, চলো গাড়ি বের করো, সবাইকে ডাক দাও। সবাই মিলে পুলিশ স্টেশনে গেলাম। দেখলাম বিভিন্ন জায়গা থেকে বড় বড় অফিসার এসেছে। ভিতরে গিয়ে বসে পড়লাম। ওদের কাছে আমি অনেক ছোট, অনেক সিনিয়র সবাই। একজন বলতে শুরু করলো, প্লিজ অ্যাটেনশন। সবাই হয়তো বুঝতে পেরেছেন কেন ডাকা হয়েছে আপনাদের, তাই সেসব কথা আর না বলি। এখন বিষয়টা হচ্ছে তাদের কিভাবে বাঁচানো যায়। কারো কোনো বুদ্ধি থাকলে বলুন। অনেক অনেক কথাই বললো। আমরা বসে শুনলাম, আমাদের কিছুই বলার নেই। যদিও বিষয়টা আমার উপর বেশি দায়িত্ব পড়ে, আমার বোন আছে সেখানে। আবার লোকটির কথায় মন দিলাম। অনেক অনেক কথাই বললেন, আর আপনারা হয়তো জানেন এই কাজের সাথে কে জড়িত। এর আগে অনেক কেস এসেছে, তবে এটা কিন্তু আলাদা। এবার যারা কিডন্যাপ হয়েছে সবাই ছাত্রছাত্রী, তাই বিষয়টা সিরিয়াস ভাবে দেখাচ্ছে, কারণ এরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। মিটিং শেষ, অফিসে চলে আসলাম। আমি জানি ওরা কেউই কিছু করতে পারবে না, কারণ এই 4 মাসে আমি ভালোভাবে বুঝতে পারছি বৃষ্টি অনেক পাওয়ার। ও ইচ্ছে করলে পুরো শহরটা কিছুক্ষণের মধ্যেই এলোমেলো করে দিতে পারে। অফিসে বসে ভাবছিলাম, এমন সময় ফারিয়া আসলো। তবে ওকে দেখে অবাকই হয়েছি, কারণ আমি এখানে, ও তো এটা জানার কথা না। আপনার কোনো দায়িত্ব নেই নাকি? আপনি এখনো বসে আছেন? কিছু একটা করেন। ওখানে আপনার বোন আছে, এই আপনার জন্য দেশের এই অবস্থা। কিন্তু আমি কিছু বলার আগেই রাজীব বলে উঠলো, আপনার তো সাহস কম নয়, আপনি আমাদের অপমান করতেছেন। কি করব? সারা শহর খুঁজবো? এটা সিনেমা নয়, বুঝেছেন? ইচ্ছা করলেই খুঁজে বের করব। আমি ইশারায় থামালাম ওকে। ছেলেটাও অনেক রেগে গেছে। বুঝতেছি আপনার রাগ হওয়াটা স্বাভাবিক। আমরা সিআইডি, পুলিশ তো কাজ করতেছে, আর আশা করি অল্প কিছুক্ষণ মধ্যেই পাওয়া যাবে। সেটাই যেন হয়। আর আপনি আমার সাথে আসুন, আমি জানি যে কে কিডন্যাপ করেছে। কথাটা শুনেই রীতিমতো হকচকিয়ে গেলাম। শুধু আমি না, সবাই দাঁড়িয়ে পড়লাম। আপনার মাথা ঠিক আছে তো? জানেন যখন আগে বললেননি কেন? আগে বলতে পারিনি কারণ অনেক প্রবলেম ছিল। আপনি আমার সাথে আসুন, তাহলেই সব জানতে পারবেন। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ফারিয়ার সাথে। খুব চিন্তায় ছিলাম। ফারিয়া দেখানো রাস্তায় গাড়ি নিয়ে যেতে লাগলাম। রাস্তা অচেনা, জঙ্গলের দিকে। এর আগে মনে হয় কখনো আসিনি। আচ্ছা ফারিয়া, তুমি এই রাস্তা চিনো কিভাবে? কথাটা শুনেই কেমন যেন চমকে উঠল ফারিয়া। সেটা আমি দিব্যি বুঝতে পারছি। এমনি চিনি, আগে এসেছিলাম এখানে। আগে এসেছিলে মানে? তার মানে তুমি বৃষ্টিকে আগে থেকে চিনতে? হাসলো ফারিয়া। হাসি থামিয়ে আবার বলল, মাথা আছে আপনার? আমি চিনবো কিভাবে? এর আগে আমি এখানে বেড়াতে এসেছিলাম, আর আজ সকালে হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে কল আসছিল। তারপর কি হলো কি বলো? বললো আপনার ছেলেকে যদি বাঁচাতে চান তাহলে সিআইডি অফিসার আদনানকে নিয়ে এই ঠিকানায় আসুন। ও আচ্ছা, কণ্ঠটা ছেলে ছিল নাকি মেয়ে ছিল
ছেলের, তবে আমার কি মনে হয় জানেন, ওই কণ্ঠটা না আমি এর আগে শুনেছি, কিন্তু আমার মনে হচ্ছে না কোথায় শুনেছি। বলো কি, একটু মনে করার চেষ্টা করো প্লিজ, খুব টেনশনে আছি আমরা। মনে তো হচ্ছেই না। আচ্ছা, প্রবলেম নেই, আমরা তো যাচ্ছি, গেলেই দেখতে পারবো কে ফোন দিয়েছিল। যাই হোক, দেখা যাক কি হয়। ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে গেলাম। জায়গাটা জঙ্গলের মাঝে, তবে এখানে আসার পর অবাকই হলাম। বিশাল বড় বাড়ি, অনেকজন লোক, মনে হচ্ছে একটা বস্তি। কিন্তু এই জঙ্গলের মাঝখানে এটা কিভাবে সম্ভব? তাছাড়া এত বড় বাড়ি, আমরা তো কিছুই জানি না। না জানার অনেক কারণ আছে, এখানে সাধারণত কেউ আসে না। ধীরে ধীরে বাড়ির ভিতরে গেলাম। সবাই কেমন যেন ভাবে তাকিয়েছিল আমাদের দিকে, মনে হচ্ছে আমরা কোনো অদ্ভুত কিছু। আমিও ওদের কাহিনীগুলো দেখতে লাগলাম। ওদের মধ্যে দুজনকে চিনি আমি, ওদের সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ধরতে পেরেছিলাম না। একটা লোক এসে আমাদের রুমে দিয়ে গেল। পুরো ঘর অন্ধকার ছিল, কিছুই দেখতে পারছি না। একটু পর হঠাৎ আলো জ্বলে উঠলো। আলোটা জ্বালানোর সাথে সাথে পুরো ঘরটা দেখতে পেলাম। ঘরটা বিশাল আর অনেক চেয়ার আছে, মনে হচ্ছে সবাই এখানেই বসে। রুমটাতে কেউ ছিল না, আমি আর ফারিয়া ছাড়া। আমার খুব ভয় করতেছে, কোথায় আসলাম আমরা? ভয় পেও না, যত কিছুই হোক ওরা আমাদের মারবে না। মারবে না কেন? সেটা পরে বলবো নি, এখন চুপ করে বসে থাকো এখানে। আমি একটু বাইরে থেকে আসি, একজনকে ফোন দিতে হবে। বাইরে আসতে যাবে, তখন এই পেছন থেকে কেউ একজন বলে ওঠে, লাভ নেই, এখানে কোনো নেটওয়ার্ক পাওয়া যাবে না, সুতরাং এখানেই বসে থাকুন। পেছনে ঘুরে তাকালাম। আচ্ছা আলোয় মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। এতক্ষণে বুঝতে পারলাম এইটা বৃষ্টি, তবে কণ্ঠটা শুনে চিনতে পারলাম। ফারিয়া তো বৃষ্টিকে দেখেই অজ্ঞান হওয়ার অবস্থা। স্বাগতম আপনাদের এই প্রাসাদে। কেমন লাগছে আপনাদের? খুব ভালো লেগেছে। কেমন আছো? কেমন আছো কথাটা শুনে ওর রিয়াকশনটা ছিল অবাক হওয়ার মতো। ওই হ্যালো, এখানে আপনাকে প্রেম আলাপ করার জন্য ডাকা হয়নি। আর তুমি কি ভাষা, আপনি বলুন। আচ্ছা সরি, আপনি শিশু বাচ্চাদের ধরে এনেছেন কেন? কোথায় শিশু বাচ্চাদের ধরলাম? আপনি তো মনে হয় নিউজ দেখেননি, সবাই তো যে যার মতো বাড়ি চলে গেছে। মানে তার মানে ছেড়ে দিয়েছো? এইসব কেন করছো? আবার তুমি, তোর সাহস কি করে হয়? তুই আমাকে চিনিস? আমি যদি ইচ্ছে করি তোর লাশ পড়ে থাকবে এখানে। আমি চুপ করে থাকলাম। বৃষ্টির কথাগুলো যেন বিশ্বাসই হচ্ছে না। তাহলে কি ও আমাকে একটু ভালোবাসে না? সরি তুই তুকারি করার জন্য, যে জন্য ডাকছিলাম। আসুন আমার সাথে। পিছন পিছন ওর সাথে গেলাম। সিঁড়ি উপরে উঠলাম, একদম ছাদে ফসে গেছিলাম। পেছনে তাকিয়ে দেখলাম ফারিয়া নেই। কাকে খুঁজছেন? ফারিয়াকে তো। ওকে আমার লোক পেছন থেকে আটকে রেখেছে। এমন কেন করছো? কি করছে সাধারণ জনগণ? কই কি করলাম? আর সাধারণ মানুষ তো কিছুই করেনি, যা করার করেছে তো তোমরা। কি করছি আমরা? কেন চলে আসলে সেদিন? কিছুই তো জানি না। শোন, ন্যাকামো করবি না। তোরা ভালো করে জানবি কি মনে করেছিলি, আমাকে প্রেমের লোভ দেখিয়ে গ্রেপ্তার করবি, তাই তো? আর আমি কিছুই জানবো না? বাহ, খুব ভালো। আমি তো কোচে খুকি, তাই না? শোনো বৃষ্টি, তুমি ভুল ভাবছো। আমি জানি না কে তোমাকে কি বলছে। আমি সত্যি তোমাকে ভালোবাসতাম। ভালোবাসা না? আচ্ছা একটা কথা বল, তুই সিআইডি অফিসার আদনান, তাই না? আমি চুপ করে থাকলাম। এখন আমার কাছে সব কিছু ক্লিয়ার হতে লাগলো। বৃষ্টি আবার বলল, কি রে, চুপ কেন? সত্যি কথা বলতে ভয় পাচ্ছিস? ভয় নেই, বল, আমি মারবো না তোকে।
আমি সিআইডি অফিসার, তবে সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, এখনো অনেক ভালোবাসি তোমাকে। একবার প্রতারণা করে ধরতে পারিসনি বলে আবার প্রতারণা করতে চাইছিস? কি মনে হয় তুই যা বলবি তাই মেনে নেব? বৃষ্টি প্লিজ এরকম করো না, আর তুমি এসব স্বীকার করে নাও, আমি তোমাকে ছাড়িয়ে নিয়ে আসবো। শোন, দূরে যা, তোর স্বপ্ন আর ডুবতে চাই না। তোকে আমি বিশ্বাস করেছিলাম, ভালোবেসে ফেলেছিলাম, সেজন্য তো তোকে সত্যিটা বলেছিলাম। কিন্তু তুই কি করলি? আমাকে কিচ্ছু বললি না, গোপনে ফাঁক পাততে লাগলি কিভাবে আমাকে গ্রেফতার করা যায়। আমি সত্যি সেদিন কিছু করেছিলাম, আমি মানছি যে আমি সিআইডি অফিসার, তোমাকে আমি ধরতে চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো তোমাকে আমি বিয়ে করার পর আমি সত্যি একেবারেই পেতে চেয়েছিলাম, খুব ভালোবাসতাম যে তোমাকে। আমি তোমাকে আগে থেকেই চেয়েছিলাম, তখন থেকেই ভালোবাসতাম। শোন, অনেক কথা বলছিস, এখন আসল কথায় আসি। এই কাগজটাই সই করে দে, তাহলে তোকে ছেড়ে দেবো। যা, আমাদের মধ্যে কি ছিল না ছিল সব ভুলে যাব। একটা কাগজ এগিয়ে দিল বৃষ্টি, কাগজটা খুলতেই দেখলাম ডিভোর্স পেপার। এটা কিসের জন্য? কিসের জন্য বোঝেন না নাকি বুঝতে চাইছেন না? দেখো বৃষ্টি, এখন কিন্তু সত্যি অনেক খারাপ হয়ে যাচ্ছে, আমি সাইন করতে পারবো না। আমি জানতাম তুই রাজি হবি না, তাই তো এই কিডন্যাপটা করতে হলো। তার মানে তুমি এর জন্য ওদের কিডন্যাপ করছো না? আমি এতদিন জানতাম তোমার কাজটা অনেক খারাপ হলো, মনটা অনেক ভালো, কিন্তু এখন তো ভুল মনে হচ্ছে। ভুল না। আচ্ছা, একটা কথা বলেন তো। কি কথা? আপনি আগে থেকে জানতেন তাই না আমি একজন মাফিয়া? জানতাম। আর কিছু বলার টাইম না দিয়ে বৃষ্টি বলতে শুরু করলো। তবে আর কিছুই না, জানতেন যখন বিয়ে করেছিলেন কেন? আমাদেরকে ধরার জন্য, তাই না? আমি মানছি আমি তোমাকে ধরার জন্য বিয়ে করছি, তবে বিশ্বাস করো আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। এই 4 মাস অনেক মিস করছি তোমাকে, প্লিজ পাগলামি করো না। বৃষ্টি কিছুক্ষণ চুপ থাকলো, আমিও চুপ থাকলাম। একটু পর নীরবতা ভেঙে বৃষ্টি বলতে শুরু করলো, অনেক ভালোবাসেন আমাকে না? আচ্ছা, তাহলে একটা কাজ করেন, আমাকে গ্রেফতার করেন। মনে করেন আমি আত্মসমর্পণ করলাম। সত্যি তুমি আত্মসমর্পণ করবে? তুমি রাজ সাক্ষী হয়ে যাও, সবাইকে ধরিয়ে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি তোমার কিছুই হবে না, জামিন করিয়ে আনবো তোমাকে। কথাটা বলার সাথে সাথে চারদিক থেকে লোক গিরে আসলো, সবার হাতে রিভলভার ছিল। এখন সত্যি ভয় লাগছিল, ভয়ে এদিক ওদিক তাকাচ্ছিলাম। কি ভালো লাগতেছে? আমাকে ছাড়িয়ে আনবি না, আমি তোর মতো বেঈমান না। আমি নিজে মরে যাব, কিন্তু অন্য কাউকে বিপদে ফেলবো না। এত বিশ্বাস? একটা কথা ভুলে যেও না, তুমি কিন্তু ভালো কাজ করো না, যে সবাই তোমাকে কিছুই বলবে না। তুমি মাফিয়া ছিলে আর সারা জীবন মাফিয়ায় থাকবে। ঠিক। তবে একটা কথা কি জানেন, আমি যা করতে পারি আপনারা কিন্তু তা পারেন না। কি করতেছেন আপনারা? এত হত্যার রাহাজানি কই একটু তো কমাতে পারেননি? এখনো হাজার হাজার কেস ফাইল পড়ে আছে, কিন্তু তারা ধর্ষণ খুন করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। কথাটা শুনে মুখ থেকে কেমন যেন আর কথা বের হচ্ছে না। কথাগুলো খারাপ লাগলেও বাস্তবে এটাই। কিন্তু ক্ষমতাবান ব্যক্তির কাছে আমাদের হাত পাগুলো যেন বাধা, ইচ্ছে করলেও তা না আশা করতে পারছি না। চুপ কেন? কথা আর বেরোচ্ছে না? বেরোবেই বা কি করে? আপনার কাছে যার কোনো উত্তর জানা নেই, সেটার কি জবাব দিবেন? একটা কথা বলি স্যার, সিস্টেমটা খারাপ মানুষের, ভালো মানুষের না। আপনি ভালো থাকবেন, কেউ দাম দিবে না, বরং ক্ষতি করবে। যে একটু ক্ষমতা দেখাবেন, সবাইকে খারাপ হলেও সম্মান দিবে। সেই সম্মানটা কি মন থেকে দেয় ওরা, নাকি ভয় পেয়ে দেয়? যেভাবে দিই দেয় তো। আপনারা তো সম্মান পান, অনেক সম্মান, কিন্তু সেটা তো লোক দেখানো। কিন্তু বাহিরে গিয়ে ঠিক আপনাদের বদনাম করছে। আমি বলছি না সবাই, তবে অনেকেই, কারণ তারা আপনাদের কাছে সাহায্য পায়নি, আপনারা দিতে পারেননি তাদের সাহায্য। কথাগুলো হয়তো সত্যি, কিন্তু সত্যিটাও মিথ্যা হয়ে যাবে না। মানুষের সেবা ভালো দিক থেকেও করা যায়, এমন খুন খারাপি করে কি লাভ? খুন খারাপি না স্যার, যখন 4 বছরের শিশুকে যৌনি কেটে ধর্ষণ করা হয় সারা রাত ভর, তাদেরকে বেঁচে থাকা উচিত স্যার? আপনি বলেন।
কেমন যেন স্তব্ধ হয়ে গেলাম। সত্যি আমার বলার মতো কোনো ভাষা নেই। কথাটা শুনতে খারাপ হলেও জানি এর কোনো উত্তর নেই, তবুও বলার চেষ্টা করলাম। বৃষ্টি, তোমার প্রশ্নের উত্তর আমার জানা নেই, তবে আমি যদি ক্ষমতা পেতাম ওকে মেরে ফেলতাম এখানেই। স্যার, ক্ষমতা তো আপনাদের আছে, কিন্তু সেই ক্ষমতার কোনো দাম নেই। আমারও স্বপ্ন ছিল স্যার পুলিশ অফিসার হব। বাবা রিক্সা চালক ছিল, কিন্তু স্বপ্নটা তার বড় ছিল, মেয়ে পুলিশ হবে, মানুষের পাশে দাঁড়াবে। একটা কথা কি জানেন স্যার, বাবা যখন মারা গেল তখন আমার স্বপ্নটা যেন নিমিষে শেষ হয়ে গিয়েছিল। মা খাওয়ার জন্য এখন কাজ করতো, আমিও যেতাম, কিন্তু আমি দেখছি সবাই মার সাথে খারাপ ব্যবহার করতো। তখন তো এত কিছু বুঝতাম না, তবে এখন বুঝি স্যার ওরা আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করতো না। আমার মাকে আর বলতে পারলাম না, কেঁদে ফেললো বৃষ্টি। কথাগুলো শুনে আমার চোখেও জল আসতে লাগলো। বৃষ্টি আবার বলতে শুরু করলো, একদিন একটা লোক এসে বললো আমার মাকে নাকি চাকরি দেবে। মা অনেক খুশি ছিল। পরের দিন সকালে মাকে নিয়ে চলে গেল। আমি যেতে চেয়েছিলাম কিন্তু নিয়েছিল না। সেই দিন গিয়েছিল। এই কয়েকদিন আগে মার খোঁজ পেয়েছি, আপনাকে দেখানো 7 দিন আগে। আচ্ছা একটা কথা বলেন তো, কোনো সন্তান যদি দেখে তার মা পতিতা, তাহলে ওই মেয়ের কেমন লাগবে বলুন তো? বৃষ্টি এইসব বাদ দাও, আমি এগুলো শুনতে পারছি না। স্যার, আপনি তো শুনতে পারছেন না, আর আমি নিজের চোখে দেখেছিলাম। তাহলে আমার কেমন লেগেছিল একবার ভাবুন। আমি মাফিয়াও হতে পারি স্যার, কিন্তু মানুষের মতো প্রতারক না, কারোর সাথে বেইমানি করিনি। সবাইকে একটু যেতে বলো, আমার কিছু কথা আছে তোমার সাথে। বৃষ্টির ইশারায় সবাই চলে গেল। আই এম সরি, আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে প্রতারণা করছি। ওইসব সরি টরি হবে না, তাড়াতাড়ি ডিভোর্স পেপারে সই কর। আমি করতে পারবো না, বললাম তো। তুমি আমার বউ ছিলে, আমারই থাকবে। তাই না? আচ্ছা দেখা যাবে। দেখো, আচ্ছা একটা কথা বলি, তুমি আমাকে মারতে চেয়েছিলে কেন? আমি কি করছিলাম তোমার সাথে? তুমি তো বললে কেউ ভুল না করলে মারো না, তাহলে আমি কি ভুল করছিলাম? বৃষ্টির মুখ নিমিষে অন্যরকম হয়ে গেল, মনে হচ্ছে অনেক ভয় পেয়েছে। কি হলো, এমন দেখাচ্ছে কেন তোমাকে? বলবে না আমাকে কেন মারতে চেয়েছিলে? তবুও কিছু বলছে না, এখানে চুপ হয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা বলতে হবে না, আমি জানি তুমি ভয় পাচ্ছ, কিন্তু একটা কথা বলো তো, তুমি কার জন্য ভয় পাচ্ছ? এবার কিছুক্ষণ চুপ থাকার পর মুখ খুলল। আমি ভয় পেতে যাবো কেন? কি বলছেন? তুমি ভয় পাচ্ছ না, তোমার মুখটাই দেখি কেমন যেন ভয় ভয় লাগতেছে। না না, আমার ভয় করতেছে না, আমি কেন ভয় করতে যাব? ওকে তাহলে বলো, আমাকে মারতে চেয়েছিলে কেন? শুনবেন তাহলে কেন মারতে চেয়েছিলাম আপনাকে? মনে আছে আপনার একদিন রাতে দুজন মহিলা গিয়েছিল আপনার কাছে বৃষ্টির দিনে চাদর মুড়ি দিয়ে? মনে আছে, কিন্তু তার সাথে আমাকে মারার সম্পর্ক কি? সম্পর্ক আছে। কি বলেছিলাম সেদিন? বলেছিলাম আমাদের এতিমখানাটা তুলে দিতে চাচ্ছে, কিছু একটা করুন। কিন্তু আপনি কি বলেছিলেন? বলেছিলেন যে আমরা এই কাজটা করতে পারবো না, উপর থেকে নাকি বারণ আছে। মনে আছে, সত্যি সেদিন আমি কিছুই করতে পারিনি। কি করতাম? উপর থেকে যদি মানা করে আমরা কিভাবে সাহায্য করব? জানতাম। আমি পুলিশের কাছে গিয়েছিলাম, ওনারাও একই কথা বলেছিলেন, কিচ্ছু করতে পারবে না। যখন ওই চেয়ারে বসেন কেন? চুপ হয়ে দাঁড়িয়ে আছি, কি করব? সাহায্য তো করতে পারছি না। চুপ করে আছেন কেন? শুনবেন না সেদিন রাতে কি হয়েছিল? ওরা আমাদের 4 জন শিশুকে মেরে ফেলেছিল, যারা এতিম ছিল। খুব কেঁদেছিলাম সেদিন, আর সেদিন প্রতিজ্ঞা করেছিলাম আপনাদের আমি ছাড়বো না, সেই জন্য পুলিশকে আগেই মেরেছি। তাহলে আমাকে মেরে ফেলে না কেন? এতদিন ইচ্ছে করলে তো মারতে মারতে, সব সময় তো তোমার কাছেই ছিলাম। মারতে পারতাম, কিন্তু কেন মারিনি জানেন? আপনার বাবার জন্য। আমার বাবা মানে? আপনার বাবাই।
আমি আপনাকে সেদিন মার্কেটে গুলি করেছিলাম, তবে একটা সমস্যার কারণে গুলিটা হাতে লেগেছিল। ও, কিন্তু আমার বাবা কি করছে? সেদিন হাসপাতালে যাওয়ার আগে আপনার বাবার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল, আর উনি আমাকে তাহের মামার সাথে কথা বলতে দেখেছিল। তো কি আপনার তাহের মামার সাথে কথা বললে বাবার কি? বাবা তো কিছুই না, কিন্তু আপনি হয়তো জানেন না, এই তাহের মামা সেই তাহের মামা না। এই তাহের মামা সেই তাহের মামা না, এখানকার এমপি, সাথে আন্ডারওয়ার্ল্ডের কিং। এখন চিনছেন? কি, তুমি তাহলে তাহের মামাকে চেনো? চিনি। আমি তো ওনার আন্ডারে কাজ করি। এই যে এত লোক দেখতেছেন না, সব ওনার লোক। তার মানে তুমি তাহের মামার সাথে কাজ করো? কিন্তু আমি যতটুকু জানি উনি তো ভালো কাজ করে না, সব সময় মানুষের ক্ষতি করে। ওইটা আপনারা ভুল ভাবেন, কিন্তু সাধারণ জনগণ তাকে অনেক সম্মান করে। আমিও অনেক সম্মান করি, কারণ উনি অনেক ভালো মানুষ। উনি ক্ষমতার অপব্যবহার করে। আজ তাদের মতো কিছু লোক থাকার জন্য আমাদের সাধারণ মানুষ খারাপ। ভুল বললেন। আজ এই শহরে উনি আছেন বলে মাঝরাতে কোনো মেয়ে ধর্ষণ হয় না, কোনো বাবাকে তার সন্তান হারাতে হয় না বিনা কারণে। বুঝলাম। এর আগে আমার অনেকবার তার সাথে দেখা হয়েছে, তবে ওনাকে আমি সব সময় খারাপ নজরে দেখতাম। অনেকবার তো বলছি এসব কাজ করেন না, ভালো হবে না। কিন্তু এটাই তো আপনাদের দোষ। যারা ভালো কাজ করে তাদেরকে খারাপ নজরে দেখেন, যারা মানুষের টাকা মেরে খায় তাদের কাছে কি পড়ে থাকেন। শোনো, অনেক কথা বলছো, কিন্তু আমরা সবাই কিন্তু এক না। আমাদের জায়গায় তুমি থাকলে এরকম করতে। আমাদের সংসার আছে, পরিবার আছে, তাই আমাদের ভয়টা একটু বেশি। সেটা তুমি বুঝবে না। আমি বুঝি, সেই জন্যই হয়তো আজ পর্যন্ত আপনি বেঁচে আছেন, না হলে কবে শেষ করে দিতাম আপনাকে। আমি বুঝতে পেরেছিলাম আপনার কোনো দোষ ছিল না। কোথায় কি যেন একটা লোক আসলো, এসে বৃষ্টিকে সালাম দিল আর বলল, স্যার এসেছে, আপনাকে উপর যেতে বললো, সাথে এই লোকটাও। যাচ্ছি। বৃষ্টির সাথে উপরে গেলাম। উপরে যাওয়ার সময় দেখলাম ফারিয়া তাকিয়ে আছে আমার দিকে অবাক দৃষ্টিতে। একটা রুমে গেলাম। রুমটা অনেক সুন্দর করে সাজানো, দামি দামি আসবাবপত্র। সামনে দেখলাম চেয়ারে একজন বসে আছে, তবে লোকটা আর কেউ না, তাহের। আসসালামু আলাইকুম স্যার। ভালো, আপনি কেমন আছেন? আমি তো ভালোই আছি, কিন্তু একজনকে দেখে তো মনে হচ্ছে খুব রেগে আছে আমার উপর। রেগে নেই স্যার, আপনাকে দেখতেছি। তাহের একটু হাসলো। আমাকে উদ্দেশ্য করে বলল, তাই আমাকে দেখে কি করবে? আমি তো খুব একটা ভালো মানুষ না, তোমরাই তো বলতে। রিয়েলি সরি স্যার, আমি জানতাম না। তবে আপনি যে কাজগুলো করেন সেগুলো তো অন্যভাবেই করতে পারেন, তাই না? ঠিক বলেছো, আইনের বাইরে। স্যার, আপনার তো অনেক ক্ষমতা। আপনি এমনিতেই ইচ্ছে করলে সব করতে পারবেন। তাহলে এই অসৎ রাস্তায় কেন, অন্য মানুষের কাছে কেন খারাপ হতেছেন? ক্ষমতা তো আমার আছে, কিন্তু একটা কথা বলো তো, ধরো আমি তোমাকে একটা কাজ করতে বললাম, তুমি করবে না? অবশ্যই করবো স্যার, কারণ আপনার কাজ করতে তো আমি বাধ্য। তুমি বাধ্য কারণ তুমি প্রশাসনের লোক, কিন্তু সাধারণ মানুষ বাধ্য না। ওরা আমাকে জিতিয়েছে আমার থেকে সাহায্য পাবার জন্য, কিন্তু আমি যখন ওদের কিছু সাহায্য দিই সেটা লোকের কাছে পৌঁছায় না, তখন খারাপটা কি হয়? অবশ্যই স্যার, আপনি হবেন, কারণ তারা তো আপনাকে বিশ্বাস করে জিতেছে। শোন, আমি আগে তো এমপি ছিলাম না, নাকি? যখন এমপি হলাম তখন ভালোভাবে বললে কেউ কিছু শোনে না। সবসময় যদি পুলিশ সিআইডি দিয়ে কাজ হতো তাহলে একটা অন্যায় অবিচার হতো না। তোমরা আমাদের পাশে আছো ঠিকই, কিন্তু সব সময় না। স্যার, দুঃখিত, আপনার কথা আমি বুঝতে পারলাম না। আপনি আসলে কি বলতে চাচ্ছেন?
না বোঝার কি হলো? আমার ক্ষমতা আছে সত্যি, কিন্তু এই ক্ষমতার দরকার আছে। তুমি খেয়াল করে দেখেছো আমি ক্ষমতায় আসার পর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়েছে কিনা জানি না, তো আগের মতো আর এত খারাপ রিপোর্ট শোনা যায় না। দু একটা শোনা যায়, সেগুলো আপনারই। হয়তো হতে পারে, তবে তুমি আমার বিষয়ে আরো খোঁজ নাও, তারপরে আমাকে গ্রেপ্তার করো। হাসি মুখে গ্রেপ্তার হব। গ্রেপ্তার করতে আসেনি স্যার, আপনাকে গ্রেপ্তার যদি করতাম তাহলে এতক্ষণ করে নিতাম। আমি কিছুটা সম্পত্তি আপনাকে জানতাম, আর এতক্ষণ যা শুনলাম সত্যি অনেক ভালো লেগে গেছে আপনাকে। আপনাদের মতো দুজনকে দরকার সমাজে। আইন সবসময় ফাঁসি পেলেও সব কাজ করে না, কারণ সবকিছুর একটা সিস্টেম আছে। আপনাদের তো কোনো সিস্টেম লাগে না স্যার। এগিয়ে যান স্যার, পাশে আছি। আমার কথা শুনে বৃষ্টির মুখ যেন হাসি ফুটে উঠল। গুড, তবে তুমিও তো আমাদের মতোই গোপনে সেবা করা মানুষ, তাই না? কি বললে? আমি কিভাবে সেবা করব? আমি জানি বৃষ্টি তোমার বউ, আর ও তোমাকে খুব ভালোবাসে। ও যে তোমাকে মারতে চেয়েছিল সেটা জানতাম আমি, আমিও মারতে বলেছিলাম, কিন্তু আমি হঠাৎ আবার মারতে বারণ করেছিলাম। কেন জানো? তোমার বাবার জন্য। আমার বাবার জন্য কেন? আমি কিন্তু এখনো কিছুই বুঝলাম না। বৃষ্টিও তাই বলছে। তোমার বাবাকে আমি আগে থেকে চিনতাম, উনি অনেক ভালো মানুষ, আমি ওনাকে শ্রদ্ধা করি। যেদিন তোমার গুলি লেগেছিল ওই দিন বৃষ্টির সাথে তোমার বাবা ও আমার কাছে এসেছিল, আমি তো জানতামই না তুমি ওনার ছেলে। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমাকে মারতে বারণ করলেন কেন? একদিন তোমার বাবা আমাকে অনেক বড় উপকার করেছিল, যে উপকারের ঋণ কখনো শোধ হবার নয়। যখন তোমার বাবা বলেছিল তোমাকে যেন না মারি, তারপর আমিও তোমার বিষয়ে খোঁজ নিয়েছিলাম, বৃষ্টিকে খোঁজ নিতে বলেছিলাম। সবশেষে বুঝলাম তুমিও খারাপ না, তুমিও আমাদের মতো মানুষদের সেবা করো, তবে লোক চক্ষুর আড়ালে। ওই কাজগুলো তো প্রত্যেকেই করা উচিত। আমি এটা আমার স্বার্থের জন্য করি না। মানুষের পাশে তো মানুষকে এগিয়ে আসতে হবে, সেটা প্রকাশ্যে হোক আর গোপনেই হোক। আমরা সবাই মিলে যদি সমাজকে না বাঁচাই তাহলে কে বাঁচাবে? সেটা তুমি আমি হয়তো বুঝি, কিন্তু সবাই তো বোঝে না। সবাই শুধু টাকার পেছনে ঘোরে। আজকাল দেশের অবস্থা এমন হয়ে গেছে যে কোথাও কোনো অঘটন ঘটলে তাতে সাহায্য করতে না এগিয়ে এসে ছবি তোলা নিয়ে উন্মাদ হয়ে যায়। কে আগে ছবি তুলতে পারে? স্যার ঠিক বলছেন। সবাই হয়তো বোঝে না, কিন্তু যদি বোঝানোর চেষ্টা করি অবশ্যই বুঝবে। আমরা তো সেটাই করতে চাই। দেশের যে কোনো পরিস্থিতিতে সবাইকে এক থাকতে হবে। গরিবদের একবার মানুষকে সাহায্য করে দেখো, যতটা আনন্দ পাবে অতটা আনন্দ অন্য কোথাও পাবে না। আমি সত্যি অনুতপ্ত স্যার। আমি আপনাদের সাথে থাকতে চাই। আমিও এই সমাজে পরিবর্তন করতে চাই। এমন একটা সমাজ চাই যেখানে থাকবে না কোনো নারী পুরুষের ভেদাভেদ, যেখানে নারীকে সংযম করতে কোনো ভয় করতে হবে না, যৌতুকের কারণে স্বামীর হাতে প্রতিদিন মার খেতে হবে না, বেকার হলে মানুষের অবহেলার পাত্র হতে হবে না। বৃষ্টির মুখে যেন হাসি ফুটে উঠলো। এতক্ষণ বৃষ্টি শুধু আমাদের কথাগুলো শুনছিল, কিন্তু এখন বলে উঠলো, আপনি সত্যি আমাদের সাথে থাকবেন, আমাদের কাজে সাহায্য করবেন? সত্যি বলছি। মিথ্যে কথা বলছেন না তো? আমাদের ধোকা দিবেন না তো? গ্রেপ্তার করবেন না তো আমাদের? আরে না, সত্যি বলছি আমি। আর ধোকা দেব না, প্রতারণা করবো না। একবার আমার সাথে চলো, সারা জীবন আগলে রাখবো। কথাটা শুনে বৃষ্টির মাথাটা নিচে করে ফেললো। মনে হয় লজ্জা পেয়েছি। দেখো, তোমাকে লজ্জা পেতে হবে না বৃষ্টি, আমি তো সব জানি। তুমি আদনানকে অনেক ভালোবাসো, আর আমিও চাই তোমাদের ভালোবাসাটা পূরণ হোক। সারা জীবন তোমরা একসাথে থেকে মানুষের সেবা করো।
বৃষ্টি চুপ করে আছে, মুখে কোনো কথা নেই। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমিও বৃষ্টিকে খুব ভালোবাসি স্যার। ধন্যবাদ দিতে হবে না তোমাদের। আর একটা কথা, অনেক অনেক দুঃখিত আমরা স্কুলে সব বাচ্চাদের কষ্ট দেওয়ার জন্য। আসলে কোনো উপায় ছিল না। আমরা এই কাজটার মাধ্যমে একটু বোঝাতে চেয়েছিলাম প্রশাসন এখনো কতটা দুর্বল। সামান্য একটা স্কুল বাস খুঁজে বের করতে পারলো না। ইটস ওকে স্যার, তবে এখান থেকে শিক্ষা পেলাম ভবিষ্যতে আমরা আরো সচেতন থাকবো, মানুষের বিপদে সময় মতো পৌঁছে যাবো। ওকে, দেখা যাক কেমন সচেতন থাকো তোমরা। স্যার, এখন কি যেতে পারি স্যার? অবশ্যই। তোমাকে এখানে ডেকেছিলাম শুধু এই কথা বলার জন্য। আর ইচ্ছা করলে তুমি বৃষ্টিকে নিয়ে যেতে পারো, আমি বাধা দেব না। স্যার, আমিও নিয়ে যেতে চাই, কিন্তু বৃষ্টি যদি রাজি থাকে তাহলে। কিছুক্ষণ চুপ থাকার পর বৃষ্টি বলল, আমি যাব। আরো কিছুক্ষণ কথা বলে বৃষ্টিকে সাথে করে বাইরে আসলাম। দেখলাম ফারিয়া বসে আছে। আমাদের দুজনকে একসাথে রেখে ওর চোখটা যেন বেরিয়ে আসবে। তবে আমার একটু হাসি পাচ্ছিল। তিনজনে জঙ্গল পেরিয়ে গাড়িতে চলে আসলাম। গাড়িটা আমি চালাচ্ছিলাম, কেউ কোনো কথা বলছে না, সবাই চুপ, আমিও আছি। হঠাৎ ফারিয়া বলে উঠলো, এটা কি হলো? আমরা কি জন্য এসেছিলাম এখানে? আপনার বউকে ফিরিয়ে নিয়ে যেতে নাকি? কি জানি, এটা তো মনে হয় তুমি ভালো জানো। না, আমি ভালো জানি না। আমরা এখানে এসেছিলাম আমার ছেলে তোমার বোনকে, আমি অনেক ছেলে মেয়েকে খুঁজতে, অনেক টেনশনে আছি, কিন্তু আমি এখানে আমার ছেলের কোনো খোঁজ পাইনি। একটু হাসলাম ওর কথা, কিন্তু আমার হাসি শুনে বাড়িতে তো রেগে গেল। টেনশনে থাকতে হবে না তোমার, বাড়ি গিয়ে দেখো তোমার ছেলে পৌঁছে গেছে। সত্যি বলছো নাকি মিথ্যা বলছো? সত্যি কি মিথ্যা সেটা বাড়ি গেলে দেখতে পারবে। পারিয়া কিছুক্ষণ চুপ থাকার পর আবার বলল, সরি। কেন, কি হলো হঠাৎ? আপনার সাথে খারাপ ব্যবহার করার জন্য আর বৃষ্টিকে ভুল বোঝানোর জন্য। বৃষ্টিকে ভুল বুঝবো মানে? কি বলছো? ঠিকই বলছি। আমি বৃষ্টিকে আপনার নামে ভুল বলেছিলাম, তাই বৃষ্টি সেদিন রাগ করে চলে গেছিল। আমি বৃষ্টির দিকে তাকালাম, তাকিয়ে বুঝতে পারলাম ফারিয়া ঠিকই বলছে। এখন বুঝতে পারলাম বিষয়টা, তবে এত ভুলটা না করলেও পারতি। একটা সম্পর্ক ভাঙা কিন্তু খুব পাপ। সেটা আমি বুঝতে পেরেছি। অনেক, সত্যি অনেক খারাপ কাজ করেছিলাম। জানি না সেটা মাপ পাওয়ার যোগ্য কিনা। আমি ক্ষমা করে দিলাম। ভুল করে যে বুঝতে পারে সে ভুল করেছিল, সে তার প্রায়শ্চিত্ত করতে চায়, তাকে ক্ষমা করে দেওয়া উচিত। কি বল বৃষ্টি? ঠিক বলছো, আমিও ক্ষমা করে দিয়েছি। তবে মনে রেখো পারি আপু, সম্পর্কটা করতে অনেক সময় লাগে, কিন্তু ভাঙতে একটুও সময় লাগে না। তাই কোনো সম্পর্ক ভাঙার আগে সবাই এই বিষয়টা একবার ভেবে দেখা উচিত। আমি খুব খুশি হলাম তোমরা আমাকে ক্ষমা করে দিয়েছো। আমি কথা দিলাম সব সময় তোমাদের বিপদে পাশে থাকবো। ওকে, তাই যেন হয়। বাড়িতে যেতে সন্ধ্যা হয়ে গেল। বাড়ির ভেতরে গিয়ে দেখলাম বাবা আর তানহা বসে আছে ডাইনিং রুমে। আমাকে আর বৃষ্টিকে দেখে বাবা আর তানহা এগিয়ে আসলো। তানহা তো আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে দিল। কি হয়েছে তানহা, ঠিক আছে তো তুমি? আমার কথা শুনে তানহা বলতে শুরু করলো, ভাইয়া এতক্ষণ কোথায় ছিল তুমি? বাবা তোমাকে কতবার ফোন দিয়েছিল। তানহার কথা শুনে ফোনটা বের করলাম। ফোনটা তো সাইলেন্ট ছিল, 6 বার ফোন দিয়েছিল। বাবা আসলে ফোনটা সাইলেন্ট করা ছিল, তাই দেখতে পাইনি, সরি।
ঠিক আছে। তুমি যে বৌমাকে সাথে করে নিয়ে এসেছো, অনেক খুশি হয়েছি আমি। কেমন আছেন বাবা? আমি ভালো আছি। এতদিন কি কেউ রাগ করে থাকে? আমাদেরকে কথা কি একবারও মনে পড়েনি? মনে পড়ছে বাবা, অনেক। সবচেয়ে বেশি তানহার কথা মনে পড়ছে, খুব মিস করছি ওকে। তানহা আমার কাছ থেকে বৃষ্টির কাছে গেল। সত্যি বলতে খুব ভালো লাগছিল। এখন মনে হচ্ছে আমাদের পরিবারটা যেন সম্পূর্ণ। জানি মায়ের জায়গাটা পূর্ণ হবে না, তবে কিছুটা তো পূর্ণ করতে হবে। রাতে খাওয়া দাওয়া করে রুমে গেলাম। আমি গেলাম, কিছুক্ষণ পর বৃষ্টি আসলো। পাশে চুপ করে বসে রইল, কোনো কথা বলছে না। কেউ চুপ করে আছো কেন? কোনো কথা বলছো না? এমনি খুব ভালো লাগছে আমার। আজকে মনে হচ্ছে আমি সত্যি অনেক ভাগ্যবান। কেন ভাগ্যবান হতে যাবে কেন? কি এমন জিনিস পেয়েছি? আপনাকে পেয়েছি যে সারা জীবন আগলে রাখবো, আপনাকে কখনো ছেড়ে দেব না। তাই আগে ওই কাগজটা দাও, সাইন করে দিই। তখন না বললে? কোন কাগজ? ওই যে ডিভোর্স পেপার নাকি যেন বলছিলে, তখন যে বললে। শৈতান, আমি তখন মন থেকে বলিনি। আর আপনি যদি চান তাহলে দিয়ে দিই। না গো, আমি তোমাকেই চাই। কথাটা বললেই একটা মেয়ে বুকে নিয়ে নিলাম আর ফিস ফিস করে বললাম, আমি আমার মাফিয়া বউটাকে যে অনেক বেশি ভালোবাসি। কিভাবে তাকে ছেড়ে দিই? ভালোবাসবো তোমায় অনেক বেশি। তারপর আর কি, সবাই বুঝলেন আপনারা। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এরকম গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।